আমি কিছুতেই বুঝতে পারছি না তোমার মতো একটা পিচ্চি ছোট লোক ছেলের সাথে বাবা আমার বিয়ে কিভাবে দিতে পারে। কেন, জুনিয়র ছেলে কি কখনো সিনিয়র মেয়েকে বিয়ে করেনি? আপনাকে এটাই জীবনের প্রথম দেখছেন? সিনিয়র জুনিয়রের থেকে বড় কথা হলো তুমি গরিব ছোট লোক। একদম মুখ সামলে কথা বলুন। গরিব বলে আপনি আমাদেরকে অপমান করতে পারেন না। 100 বার পারি। বড় লোকের মেয়ে দেখে ড্যাং ড্যাং করে বিয়ে করতে চলে গিয়েছিলে, একবারও আমার কাছে শুনতে চেয়েছো আমি বিয়েতে রাজি নাকি? শুনেন ম্যাডাম, আমি আপনাকে জোর করে বিয়ে করিনি। আপনার বাবা আমাকে দিয়েছে আপনার সাথে বিয়ে। আমি তো আপনাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছিলাম না। একদম গলাবাজি করবে না। একে তো আমার বাবাকে পটিয়ে বিয়ে করেছিস, তার উপর আবার আমার মুখে মুখে তর্ক করছো। এত কথা শোনার সময় নেই আমার। আপনি কি প্রস্তুত? প্রস্তুত মানে? কিসের কথা বলছো তুমি? জীবনে প্রথমবার মনে হয় শুনছেন এই কথা। বিয়ের রাতে যে বাসর হয় সেটা বুঝি আপনার মনে নেই? এই ছেলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে এইসব কথা বলার? বাসর করবো তাও তোমার মতো ছোট লোকের সাথে? কখনো হবে না এটা। হিসেবে আমি তোমাকে কিছুতেই স্বামী হিসেবে মানি না। মানা না মানা সেটা আপনার ব্যাপার। বাসর তো আমি করবই। আমি আবার বউ সামনে রেখে বসে থাকতে পারবো না। এই ছেলে, তুমি তো চরম অসভ্য। তোমাকে আমি ভালো মনে করেছিলাম, এখন তো দেখি তুমি পাক্কা একটা বজ্জাত ছেলে। উফ ম্যাডাম, আপনি বুঝে জানেন না ছোট লোকরা কেমন হয়? ছোট লোক আর যাই তাই হোক, নিজের অধিকার বুঝে নিতে জানে। এই বলে অনেক সাইমাকে টান দিয়ে নিয়ে এসে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সাইমা অবাক। সত্যি সত্যি যে অনেক তার কাছে চলে আসবে সে ভাবতে পায়নি। সে তো ভেবেছিল হয়তো সে মজা করছে, তাকে বিরক্ত করতে চাইছে, কিন্তু এমনটা যে সত্যি করবে সেটা তার মাথায় ছিল না। সাইমা অনেককে ঠেলে সরাতে চাইল। অনেক তো সরলই না, বরং আরও টেনে নিয়ে এসে সাইমার কোমরে হাত ঢুকিয়ে দিল। সাইমার সারা শরীর কেঁপে উঠল, তার শরীর থরথর করে কাঁপছে। অনেক সাইমাকে আরও কাছে টেনে নিল। আস্তে আস্তে সাইমার বুক থেকে শাড়ির আঁচল ফেলে দিল। সাইমা বাঘারা হয়ে গেল। সে কি করবে বুঝতে পারছে না। অনেক একটানে সাইমাকে কোলে তুলে নিল, তারপর বিছানায় শুয়ে দিয়ে আবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ব্লাউজের বোতাম খুলে আস্তে আস্তে বুকে মুখ ডুবিয়ে দিল। সাইমা কাঁদতে কাঁদতে বলল, ছাড়ো কিন্তু আমাকে, অনেক একদম ভালো হচ্ছে না। ভালো খারাপ সেটা পরে দেখা যাবে, আগে দেখাই ছোট লোক চাইলে কি কি করতে পারে। ছাড় আমাকে, আমি প্রস্তুত নই এসবের জন্য। কেউ প্রস্তুত থাকে না ম্যাডাম, সময় তাকে প্রস্তুত করে দেয়। অনেক সাইমার বুকে আস্তে আস্তে কামড় দিতে থাকলো। সাইমা মৃদু চিৎকার করে উঠল। অনেক সাইমার ঠোঁটে কামড়ে ধরলো যাতে চিৎকার করতে না পারে। তারপর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো। 2 ঘন্টা পর নিজের কাজ শেষ করে পাশ ফিরে শুয়ে পড়লো। সাইমা তখনও কান্না করছে। একসময় কাঁদতে কাঁদতে বলল, আমার সাথে এমন কেন করলে অনেক? আমাকে একটু সময় দিতে পারতে। আমি চাইলেই সময় দিতে পারতাম আপনাকে, কিন্তু আমি চাইনি আপনি সময়টা নিন। আপনার এই চিৎকার দেখতে আমার খুব ইচ্ছা করছিল। বড় লোকের মেয়ে হয়ে ছোট লোকের নিচে চাপা পড়লেন, দেখতেই ভালো লাগছিল। কি যাতা বলছো তুমি? এমন রুড আচরণ করার তোমার সাহস হলো কি করে? আমার অনেক সাহস ম্যাডাম, সেটা না হয় আরেকবার দেখলেন। এই বলে অনেক সাইমার ঠোঁট কামড়ে ধরলো। কামড়ে কামড়ে কিস করতে থাকলো তাকে। সাইমা ব্যথায় ছটফট করতে থাকলো, কিন্তু অনেক তাতে পাত্তা দিল না। সারা শরীরে কামড় বসাতে লাগলো। আবারও নিয়ন্ত্রণহীন হয়ে সাইমার শরীরে ডুব দিল। সকালে সাইমা ঘুম থেকে উঠল, চোখে রাগ আর লজ্জার মিশ্রণ। এক বালতি পানি হাতে নিয়ে অনেকের দিকে ছুঁড়ে মারল। এই অসভ্য, তুমি কি ভেবেছো রাতের সেই সবের করেই আর কেউ কিছু বলবে না? আরে বাবা, পানি দিয়ে শুরু করছেন? আপনার তেজ দেখে ভালোই লাগছে। ভালো লাগবে কেন? তুমি তো আমার সম্মানটাই লুটে নিয়েছো, আমার গর্ব সম্মান তুমি তা ভেঙে দিয়েছো। এবার তো দেখেছেন ছোট লোকের সাহস কেমন হয়। আপনি রাগ করেন, চিৎকার করেন, আর আমি শুধু মজা পাই। মজা? তুমি কি জানো কতটা অশ্লীল আচরণ করেছো? জোর করে আমার কাছে আসার সাহস কিভাবে হলো তোমার? সাহস তো ছোট লোকের ভেতরে থাকে, আর তুমি যে রাগ করেন, চিৎকার করেন, তা আমাকে আরও কাছে টানে। আমি তোমার কাছে কখনো দুর্বল হব না। তুমি ভেবেছো আমি গলে যাব? কখনো হবে না। আরে আমি জানি আপনি দুর্বল হবেন না, আমি চাই শুধু দেখাই ছোট লোকও বড় লোককে চ্যালেঞ্জ দিতে পারে। চ্যালেঞ্জ? তুমি কি আমার সম্মানকে চ্যালেঞ্জ করছো? আমার চোখের মধ্যে তাকাও, দেখো কত রাগ। করে রাগ আর উত্তেজনা। সাইমা পুরো শক্তি নিয়ে ঝগড়া করছে। অনেক চুপচাপ একটু হাসছে, তবে কোনোভাবেই সাইমাকে অবজ্ঞা করছে না। কাছে এগিয়ে টাচ করলো। থামো, ছোঁয়া বন্ধ করো। আরে থামবো কেন? আপনি তো আমাকে আটকাতে চান, চাইলেই কি থামানো যাবে?
তোমার মতো ছোট লোকের ছোঁয়ায় আমার ঘৃণা লাগছে। সত্যি? তাহলে দেখাই এই ছোট লোক কী কী করতে পারে। অনেক হঠাৎ সাইমার কাছে এগিয়ে গেল। সাইমার ঠোঁটে গভীরভাবে কিস করতে থাকে, হাতে নরম স্পর্শ। তবে সাইমা সরিয়ে দিচ্ছে। ছেড়ে দাও, তোমার এই ছোঁয়া একদম অসহ্য। অসহ্য? তোর রাগ অনুভব করছি, তোর এই গরম রাগই আমাকে টানে, তোর রাগের মাঝেই আমার আনন্দ। অনেক সাইমার চারপাশে ঘুরল, হালকা চুম্বনার আলতো স্পর্শ। রাগ আর উত্তেজনা মিশে গেছে। সাইমার চোখ মুছে কান্না করছে, কিছু বলতে পারছে না। তুই আমার রাগে, আমার ভালোবাসায় ঘেরা। তোর রাগ যতই জোরালো হোক, তোর হৃদয় ধীরে ধীরে বুঝবে আমি কেবল তোর জন্য এখানে। আমি কোনোভাবেই তোমাকে মেনে নেব না। সকালে ঘরের আলো মৃদু, সাইমার রাগ যেন ঘরের বাতাসে কেঁপে উঠছে। সকালবেলা নিচে সবাই ব্রেকফাস্টের জন্য বসে আছে। আহি অনেকের বোন মৃদু হাসি দিয়ে সাইমাকে ডাকার জন্য উপরে চলে আসে। ভাবি, খাবার খেতে আসুন তো, সবাই অপেক্ষা করছে। তোমাদের খাবার তোমরাই খাও, তোমাদের মতো ছোট লোকের খাবার আমার গলা দিয়ে নামবে না। ভাবি, না না, আসেন, যা খেতে চান তাই আমি এনে দেব। আমি খেতে চাই না, তুমি যাও এখান থেকে, দরকার নেই। আহি একটু অবাক, একটু হাসি মাখা সাইমার রাগের তেজ দেখে পিছিয়ে যায়। রাগ করবেন না ভাবি, আসুন তো। আমি বললাম যাব না, শুনলে কি? আমি চাই না এই ধরনের খাবারের সামনে বসতে, তোমরা নিজেরাই খাও। সাইমার কণ্ঠে রাগ, অহংকার, গর্ব সব মিলে একটি ঝড়। আহি চুপচাপ বিছানায় যায়, অনেকের ঘরে বসে। তোমাদের মতো ছোট লোকের কাছে বউ হিসেবে এসেছি, এমন ভাবতেই আমার ঘৃণা লাগছে। অনেক হাসি ধরে রাখতে না পেরে আহির দিকে তাকালো। তুই নিচে যা, আমি তোর ভাবিকে নিয়ে আসছি। আই একটু কাঁপতে কাঁপতে হাসলো, তারপর চুপচাপ নিচে চলে গেল। অনেক ধীরে ধীরে সাইমার দিকে এগিয়ে এলো, চোখে হালকা রোমাঞ্চ, মুখে হাসি, কিন্তু ভেতরে গর্ব। চলুন খেতে। আমি খাবো না। তাহলে কি আপনার অন্য কিছু খেতে ইচ্ছা করছে? অনেক ধীরে ধীরে সাইমার ঠোঁটের দিকে তাকালো। সাইমা হঠাৎ বুঝতে পারলো অনেক কি করতে চাইছে। তার রাগ আরো বেড়ে গেল। তুমি তুমি কি আবার আমার সঙ্গে এইসব করতে চাচ্ছ? তাড়াতাড়ি চলুন না, না হলে কাজটা করেই ফেলবো। এবার কাছে আসতে চাইলে কিন্তু ওঠার শক্তি পাবেন না। সাইমার রাগ এতটাই তীব্র যে সে ফুসফুস করতে করতে হাঁটতে শুরু করলো। চোখে আগুন, গলা ফুসছে, কিন্তু ভিতরে হালকা উত্তেজনা ঢেকে গেছে। এই ছেলে চরম বেয়াদব, কিন্তু আমার তো খিদে পেয়েছে, কিছু খেতে হবে। রাতে যেভাবে জ্বালিয়েছে বেয়াদবটা। সাইমার রাগে চিৎকার করতে করতে অনেকের পাশে হাঁটলো। অনেক হেসে গর্বে তাকে দেখে এগোতে লাগলো। দুজনের মধ্যে রাগ, অহংকার আর অদ্ভুত রোমান্টিক উত্তেজনা মিশে ঘরের পরিবেশকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলল। সাইমার রাগে ফুসতে ফুসতে টেবিলের কাছে এসে বসলো। ভেতরে মনটা গরম, গর্ব আঘাত পেয়েছে। মা, তুমি কি খেতে চাও? উনি যখন আমাদের বাড়ির বউ, আমরা যা খাবো উনিও তাই খাবে। কি বলছিস অনিকা, কি বলছিস অনিক? এইসব আবল তাবল কথা। ও তো অনেক বড় লোকের মেয়ে, এইসব খেতে পারবে না। আরে মা বড় লোকের মেয়ে ছিল, এখন তো আমাদের গরিবের বউ, তাই এখন আমরা যা খাবো ওকেও তাই খেতে হবে। সাইমা চুপচাপ বসে রাগ আর কষ্টে চোখ মুছে নিল। তার মনে মনে খিদার তীব্রতা অনুভব করছে, কিন্তু সম্মান এবং অহংকারের কারণে কিছু বলতে পারছি না। ঠিক আছে, খেয়ে নেই, তবে মনে রেখো ছোট লোকরা কখনো বড় লোকের মেয়েকে সহজে পরাজয় করতে পারবে না। টেবিলে সবাই নীরব। অনেক হালকা হাসি দিয়ে সাইমার দিকে তাকালো। আর সাইমা খানিকটা মাথা ঝুঁকিয়ে ভাবছে এই নতুন বাড়ির রীতিনীতি আসলে কেমন। রুমে দরজা বন্ধ, বাতাসে রাগ আর উত্তেজনা তীব্রতা। আমি বাড়ি চলে যেতে চাই, এখানে আর থাকতে পারবো না। কেন? তোমাদের মতো ছোট লোকের সঙ্গে আমি কখনো থাকিনি, আমার ভালো লাগছে না, তোমাদের সঙ্গে থাকতে পারবো না। আমাদের সঙ্গে থাকতে হবে, বিয়ে হয়ে গেছে আমাদের। তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। অনেক হঠাৎ রাগে গম্ভীরভাবে সাইমার দিকে এগিয়ে এলো, চোখে আগুন, শরীরের ভেতর গর্ব ও চাপে ভরা। সে হঠাৎ করে সাইমার ঠোঁট কামড়ে ধরল, কামড়ে কামড়ে কিস করতে লাগলো। সাইমা ছটফট করছে, কিন্তু অনেক চালানো আরো জোরে কামড়ে ধরলো। তারপর রাগী কণ্ঠে বলল, যদি কখনো ডিভোর্স দেওয়ার কথা মুখে বের হয়, ভাবিও না আমি সেটা মেনে নেব। সাইমা রাগে পড়ছে, চোখে আগুন, অথচ কিছু বলছে না। অনেকও রাগে গর্বে মাথা চেপে ধরে। আমি কোনোভাবেই থাকবো না এখানে, তোমার মতো ছোট লোকের চাপ সহ্য করবো না। সাইমা জিন্স আর গেঞ্জি পরে বসে রুমের মধ্যে ফুসফুস করছে। এসব কী ধরনের পোশাক পরেছেন তিনি? আমি এইসবই পরি। আপনি আমাদের বাড়িতে এসব পোশাক পরতে পারবেন না, হয় শাড়ি পরুন নয় 3 পিস। আমি এটাই পরে থাকবো। আপনাকে নিজের থেকে পরিবর্তন করবেন নাকি আমি পরিবর্তন করে দিব? খবরদার আমার গায়ে টাচ করবে না। তাহলে নিজেই পড়ুন, না হলে আমি আপনাকে পরিয়ে দেব। আমি পড়ালে কোথায় কোথায়
টাচ করব জানেন তো? সাইমার রাগে ফুঁসে উঠল, কিন্তু সাইমার মাথায় আছে নিজের অহংকার। সাইমা আলমারির দিকে এগিয়ে গেল, 3 পিস বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে সাইমা দাঁড়ালো, চোখে আগুন। অনেক দরজার পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে, চোখ সাইমার উপর আটকে গেল। ঠিক আছে, এখন থেকে এরকম কাপড়ে আপনাকে দেখতে চাই। বাজে ড্রেস পরলে খবর আছে। আমার পোশাক নিয়ে মাথা ঘামানোর দরকার নেই তোমার। আমি যা ইচ্ছা তাই পরবো, তুমি পারলে ঠেকিও দেখি। পরে দেখান, যদি বাজে কিছু পরেন আমি নিজের হাতে খুলে দিতে পারবো। খবরদার, এক পা এগোবি না, আমার শরীরে হাত দেওয়ার সাহস করবি না। সাহস কতটা আছে সেটা তো আপনি রাতেই প্র্যাকটিক্যাল দেখে গেছেন। তাই আবার বলছি, ভদ্রভাবে শাড়ি পরা বউ হয়ে থাকেন, না হলে আমার হাতে পড়লে কোথায় কি হয়ে যায় আমি আর থামাতে পারবো না। তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, আমি কোনোদিনও তোমাদের গ্রামের নিয়ম মানবো না। আমি শহরে বড় হওয়া মেয়ে, যেখানে ইচ্ছা যেমন ইচ্ছা থাকবো। শহরের মেয়ে ছিলেন, এখন আপনি আমার বাড়ির বউ। আর আমার বউ কিভাবে থাকবে সেটা আমি ঠিক করব। আমি কারোর বউ না, আমি সাইমা রহমান। আমার নিজের নিয়ম আছে, তোমাদের পরিবারের কেউ আমাকে শাসন করতে পারবে না। আপনি নিয়ম মানতে না চাইলে আমাকেও বাধ্য করবেন না আমার নিয়ম প্রয়োগ করতে। দুজনের চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকা সেই মুহূর্তটার ঘরের বাতাসকেও কাঁপিয়ে দিল। কেউ মাথা নিচু করলো না, কেউ হেরে গেল না, শুধু রাগার কৃতিত্বের দংশন দুই পাশ থেকে বিস্ফোরণের অপেক্ষায় রইল। অনেক দরজার পাশে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। সাইমা বিছানায় বসে ফোন স্ক্রল করছিল। অনেক এগিয়ে এসে গম্ভীর গলায় বলে উঠল, এবার যান, নিচে নামেন, আমার মায়ের সাথে রান্নাঘরে সাহায্য করেন। কি বললে তুমি? আমি রান্না করব? তুমি কি জানো আমি কে? খুব ভালো করে জানি, এখানে আপনার বাবার ভিলা না, আর কোটি টাকার কুকও নেই। আমাদের বাড়িতে নিজেদের রান্না নিজেদেরই করতে হয়। তাই প্লিজ বেশি নাটক না করে কিচেনে নামেন। আমি জীবনেও কিচেনে যাইনি, আর তুমি আমাকে রান্না করতে বলছো? আমার হাতে ফ্রেশ ক্রিম থাকে, ছুরি বেলুন নয়, বুঝেছো? আরে ম্যাডাম, এখানে ফেস ক্রিম দিয়ে ভাত রান্না হয় না। আপনি যখন এই বাড়ির বউ হয়ে এসেছেন তখন আপনাকে কাজ শিখতেই হবে। আপনাকে এখানে শোপিস হিসেবে বসিয়ে রাখার জন্য আনা হয়নি। তোমার সাহস কি করে হয় আমাকে এইসব নোংরা গন্ধওয়ালা কাজ করতে বলার? আমি বড়লোক পরিবারের মেয়ে, আমি কিচেনে ঢুকবো না, বুঝেছো না? অনেক 2 কদম এগিয়ে এসে চোখে চোখ রেখে বলল, বড়লোক ছিলেন, এখন আপনি আমার বাড়ির বউ। আর এই বাড়ির বউ যদি রান্না না জানে তাহলে সেটা শেখানো ও আমার দায়িত্ব। আর বেশি কথা বললে এখনই টেনে নিয়ে যাব কিচেনের দরজায়। 1 ইঞ্চি ছুঁয়ে দেখো, তোমার এই বাড়ি ঝাঁকিয়ে ফেলবো আমি। কে বলেছে আমি কাজের বউ হতে এসেছি? আমি বলেছি, আর এখন থেকে আমি যা বলবো তাই হবে। তাই ভালোভাবে নিচে নামেন। আমার মা আপনার রাগ দেখানোর জন্য বসে নেই। ঘটে যেন হু হু করে উঠল। সাইমার চেহারায় এমন আগুন যেন মুহূর্তেই অনেককে ভস্য করে ফেলবে। কিন্তু অনেকও তার চোখ রাঙ্গানি দেখে পিছিয়ে যাওয়ার ছেলে নয়, তার গলায় রক্ত গরম অহংকার। আমি কিছুই করব না, বুঝেছো? আমি কোনো কাজের মেয়ে নই, কাজের লোক দিয়ে করাও যা করানোর। কাজের লোকের ঘর করে আনবো নাকি? নিজেদের পরিবারের বউ হলে পরিবারের কাজ করতেই হয়। এখন আমার শেষ কথা, চলেন, না হলে জোর করে নামাবো। তুমি হাত তুললে আমি কিন্তু তোমার হাত ভেঙে দেব। হাত ধরতেই হবে না, আমার এক কথায় আপনি নেমে যাবেন, কারণ আপনি জানেন আমার পরবর্তী পদক্ষেপ আপনি সহ্য করতে পারবেন না। তোমাকে আমি ছাড়বো না অনিক, তুমি আমার জীবন নষ্ট করেছো, এখন আমাকে চাকরের মতো ব্যবহার করছো। চাকর না বউ, আর একজন বউ সংসার চালায়, রাজার মতো বসে আরাম করে না। সাইমার পায়ের শব্দে মেঝে কেঁপে উঠল। সে রাগে ফুঁসতে ফুঁসতে সিঁড়িতে নামতে লাগলো। অনেক সাথে সাথেই অনুসরণ করলো, মুখে তৃপ্তির হাসি আর চোখে কঠোরতা। রান্নাঘরের দরজায় এসে দাঁড়াতেই দেখা গেল অনিকের মা কড়াইতে তেল ঢালছেন। ও সাইমা মা, এসো, আজ আমরা একসাথে রান্না করব। আমি রান্না করতে জানি না, আর শিখতেও আগ্রহী নই। কি যে মেয়ে না, বাপের বাড়িতে থাকলে ঠিক আছে, এখন তো স্বামীর ঘর, সংসার করতে হলে সংসারের হাল তো ধরতেই হয় না মা। মা আপনি ছেড়ে দিন, আমি কথা বলে নিয়েছি, এখন এই বাড়ির বউ হিসেবে এটা ওনার কর্তব্য। সাইমা ফুঁসতে ফুঁসতে চোখ শুরু করে তাকালো। যুদ্ধ শুরু হয়েছে, এখনো শেষ নয়। রান্নাঘরের আড়ালে আগুন ধরে আছে। 2 গর্বী মানুষের লড়াই এখন পুরো পরিবারের সামনে। অনেকের মা তেল গরম করছেন, অনেক কাঁধে অ্যাপ্রন পড়েছে, আর সাইমা ঠোঁট চেপে দাঁড়িয়ে, চোখে আগুন। সাইমা মা, প্রথমে তো চুলা চালাতে শিখো, পানি দেবো, চালের পরিমাণ, মরিচ কাটা, এইগুলো আগে দেখি। হ্যাঁ, তোমরাই করো, তোমাদের কাছে তোমরাই করো, এসব ছোট লোকের কাজ আমি করব না। দরকার হলেই আমি কাজের লোক রেখে দেবো, তবুও করব না।
তুমি কি আমাদের টাকার গরম দেখাচ্ছ? টাকা আছে বলে তা দেখাও নাকি? হ্যাঁ টাকা আছে, গরমও দেখাচ্ছি। তোমাদের তো সেই টাকাও নেই, চেনা কথা না। কথাটা ঘরে কাটা বসিয়ে দিল। সবাই কিছুক্ষণ চুপ। মাঝে মধ্যে কড়াইয়ের চিংড়ির টুকরো ঝাঁকুনি দিয়ে উঠল। সাইমা, আমার মায়ের সাথে ভালো ব্যবহার করেন। আজ না হলে কাল আমাদের সংসার ঠিকভাবে চলবে না। আমি এটা চাই না। আর যদি সম্মান না রাখেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে না। কিভাবে আচরণ করব? উনি তো আমাদের বাড়ির কাজের লোক থেকেও ছোট শ্রেণীর। শব্দগুলো দূর করে ঘরের মধ্যে রাগের বৃষ্টি নামিয়ে দিল। অনেকের মেজাজ বাড়ছিল, রাগার অপমানে গায়ে 12টা বাড়ছিল। তারপর যা হলো সেই মুহূর্তে ঘরের বাতাস কেটে গেল। অনেকের হাত সামনে যায়, সাইমার গালে একটা থাপ্পড় লেগে যায়। কাঁধে থাকা অ্যাপ্রন ঠিক করে স্টিকল ভাঙ্গার মতো আওয়াজ পড়ে যায়। আপনি নিজেকে সংযত রাখেন। আমার পরিবারের লোকেদের সাথে বাজে ব্যবহার করলে তার ফল ভালো হবে না। অনেক বউকে মারে নাকি? তুমি তুমি কি করেছো? তুমি তুমি ওভাবে সবার সামনে আমার গায়ে হাত তুললে? কে তোমাকে এত সাহস দিল? তোমরা দুজনেই শান্ত হও। এই বাড়িতে রক্তের সম্পর্ক না হলেও শৃঙ্খলা আছে। বাড়ির বউকে মারতে কেউই চায় না। আর তুমি আমার ছেলের আগে থেকেই শেখাও কিভাবে বিবেক ধরে কথা বলবে। মা, আমি শুধু চাইছিলাম সে আমাদের নিয়ম মেনে চলুক। আমার রাগে হাত চলে গেল, ভুলে গেছি। ভুল? তোমার একটা হাতের লড়াই আমার গালে দাগ রেখে গেল। তুমি ভাবো আমি রক্তাক্ত হয়ে পড়বো? তা হবে না। আমি তোমার সামনে মাথা নত করব না। দেখো বউ, তুমি এখানে আসছো নতুন ঘর সাজাতে, নতুন নিয়ম মানতে। আমরা ভুল করলেও তোমার হাতে হাত দিয়ে শিখিয়ে দেব। আর তুমি অনেক সামনে থেকে দেখবে যে কতটা ধৈর্য রাখতে হবে। মারধর কোনোভাবেই সমাধান নয়। রুমের দরজা জোরে ধাক্কা মেরে বন্ধ করে দিল সাইমা। বুকটা ধুকপুক করছে, রাগে তার হাত কাঁপছে। মোবাইলটা টেবিল থেকে তুলে সরাসরি বাবার নাম সিলেক্ট করলো। কয়েক সেকেন্ড পর ওপাশ থেকে বাবার শান্ত গলা। কি হলো মা, এত সকালে ফোন দিলি কেন? বাবা, তুমি কি আমার কোনো শত্রু ছিলে? আমার জীবনটা শেষ করে দিতে এত তাড়া ছিল তোমার? তোমার চোখে শুধু ছেলেটা ভালো লাগলো বলে বিয়ে দিয়ে দিলে? তুমি কি তাদের বাড়ির অবস্থা একবার দেখে বুঝে আসোনি? আরে অনেক খুব ভদ্র ছেলে, পড়াশোনা জানা, মার্জিত। ভদ্র ছেলে হলে তার পরিবার নিশ্চয়ই ভালোই। ভদ্র ছেলে? বাবা, তুমি এত সিম্পল কিভাবে হতে পারলে? তুমি কি জানো এদের বাড়িতে আমাকে রান্নাঘরে দাঁড় করিয়ে ডাল রান্না করতে বলেছে। আমাকে বলেছে আমি নাকি এখন গরিবের বউ, তার গরিবের নিয়মেই চলতে হবে। তুমি কিভাবে পারলে আমাকে এমন জীবন দিতে? তাতে কি হয়েছে? আমাদের কি আর কম সম্পত্তি আছে? আমি যদি চাই কালকে পুরো বাড়ি গাড়ি তোমাদের নামে লিখে দিতে পারি। তোমার যে শ্বশুরবাড়ির লোকজন গরিব সেটা কোনো সমস্যা না। টাকা পয়সা মানুষকে বড় করে না মা, চরিত্রই বড় করে। চরিত্র? তুমি কি বলছো বাবা? চরিত্র দেখতে গিয়ে তুমি আমাকে একেবারে নর্দমায় ফেলে দিয়েছো। আমি গরিবের সংসারে এসে বাস করছি, যেখানে সকালের নাস্তা পর্যন্ত এরা নিজেদের হাতে বানায়। শাড়ি পরে বসে বসে রান্না করা লাগে। আমার লাইফস্টাইল, আমার প্রাইভেসি, আমার সম্মান কিছুই কি দেখার ছিল না তোমার? সাইমা, তোকে আমি রাজকন্যার মতো মানুষ করেছি ঠিকই, কিন্তু সংসার করতে গেলে কিছু দায়িত্ব নিতে হয়। তুই এখন যে বাড়িতে গিয়েছিস সেটা তোকে তোর স্বামীর ঘর হিসেবে মানতে শিখতে হবে। তুই প্রিন্সেস হয়ে সারা জীবন বাবার বাড়িতে থাকতে পারবি না। তাহলে আমায় জেলখানায় পাঠিয়ে দাও বাবা, অন্তত ওখানে জানবো আমি বন্দি। এখানে এসে তো মনে হচ্ছে আমাকে শাস্তি দিতে তুমি নিজের হাতে সাজা ঘোষণা করেছো। একটা কথাও বলবো, শুনে রেখো, আমি এই ছোট লোকটাকে ডিভোর্স দিব। ওপাশে শান্ত নীরবতা, তারপর বাবার গম্ভীর কণ্ঠ। তুই কি পাগল হয়েছিস? একটা দিনের জন্য সংসার করলি না, তার আগে এই ডিভোর্সের কথা মুখে আনিস? আমি কি আমার মেয়েকে এইভাবে পালিয়ে যাওয়া কাপুরুষদের তোর দেখতে চাই? বাবা, আমি কাপুরুষ নই, আমি নিজেকে সেলফ রেসপেক্ট করি। আমি এমন পরিবারের সাথে থাকতে পারবো না যেখানে মা বউকে রান্নাঘরে দাঁড়িয়ে ডাল নাড়ার মতো কাজ করতে হয়। আমি চাকর রাখবো, সেটা তারা অপমান বলে আমাকে শোনাচ্ছে। বাবা, এরা গরিব মানুষ, কিন্তু এরা আমার মতো আধুনিক মেয়েকে মানিয়ে নিতে পারবে না। আমি তোর স্বামীর চোখে সততা দেখেছি, ও সত্যিকারের মানুষ। একদিন তোকে বুঝতে হবে সংসারে শুধু বাবার টাকায় চলে না, স্বামীর ভালোবাসা শ্রদ্ধা সেইটাই আসল। আর তুই যদি স্বামীর প্রতি সম্মান না দেখাস, তোকে কেউ সম্মান দিবে না। সাইমা হাসলো, সেটা কষ্টের, অবিশ্বাসের, রাগের সব মিশ্রিত। তাহলে শোনো বাবা, তুমি যাকে এত সততার মানুষ ভাবছো, সে কিন্তু আমার মুখের ওপর বলেছে আমি এখন গরিবের বউ, আমি তার পরিবারের নিয়মে চলতে বাধ্য। এটা কি সম্মান বাবা? এটা কি ভালোবাসা? সব কথা তোকে এখনই বুঝতে হবে না মা, সময় লাগবে। হয়তো অনেক ভুলভাবে বলেছে, কিন্তু তুই যদি একটু ধৈর্য ধরিস তাহলে সব ঠিক হয়ে যাবে। সংসার ভাঙা সহজ, গড়া কঠিন। আমি সংসার করতে আসিনি, যুদ্ধ করতে আসছি। সকাল থেকে বারবার অপমান করছে। বাবা, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো, আমাকে এখান থেকে নিয়ে যাও, না হলে আমি নিজেই চলে যাব।
ঠিক তখনই দরজা ঠেলে রুমে ঢুকে পড়ল অনিক। তার চোখে রক্ত, চোখ চোয়াল শক্ত, ফোনের পর্দা এখনো অন থাকা অবস্থায় অনিকের দৃষ্টি পড়ছে ফোনে। অনেক গম্ভীর কণ্ঠে বলল, কথা শেষ হলে কল কেটে দিন। এরপর আমার উপস্থিতিতে আমার নামে কাউকে অভিযোগ করার সাহস যেন না দেখি। আমি কাউকে ভয় পাই না, যেটা সত্যি সেটাই বলেছি। তুমি তো বউ পেয়েছো, এখন গরিবী রুলস চাপিয়ে দিলে খুশি? অনেক চোখ সংকুচিত করে তাকালো। আগ্নেয় পর্বত যে ফেটে পড়বে এখন, সেটা সাইমা স্পষ্ট বুঝলো। অনেক ধীরে ধীরে সাইমার কাছে এসে দাঁড়ালো, চোখে তীব্রতা, কণ্ঠে জোরালো নরম আশা। সংসারের কাজ যদি করে উঠতে না পারো, তাহলে বউ হিসেবে তোমার অন্য দায়িত্বও আছে। স্বামীর মনোরঞ্জন করতে হয়। খবরদার আমার কাছে আসবে না। এক পা এগিয়ে দেখো, তোমার ভাগ্যে লেখা থাকবে মৃত্যু। কাছে তো আসবই, স্বামী যেখানে চাইবে সেখানে আদর করতে পারবে। অনেক ধীরে ধীরে আরো কাছে এলো, তার শ্বাস একটু দ্রুত। সাইমার গলা উঠে রাগো অহংকারে মিশে আছে। সাইমা আঘাতার ভঙ্গিতে ঠেলে দিল, হাতে শক্তি, চোখে ঝড়। আমি বলেছি আসবি না। আমার গায়ে হাত দেবার সাহস করলে তোমাকে মেরে ফেলবো। তাই সত্যি মারবে তো মারো, দেখি কিভাবে মারো। অনেক, আমি কিন্তু সত্যি বলছি, খুব খারাপ হবে। করো না খারাপ, আমি কি বারণ করছি? দেখি কি খারাপ করতে পারো তুমি। সাইমা পিছিয়ে যেতে নিলেই অনেক তার হাত ধরে টান দিয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সাইমা ছটফট করছে কিন্তু অনেক ছাড়বে না। কামড়ে কামড়ে কিস করছে অনেক। একটা হাত জামার ভিতর ঢুকিয়ে দিল, কোমর বুকে স্পর্শ করতেই সাইমা কেঁপে উঠল। অনেককে ঠেলে সরাতে চাইল, কিন্তু অনেক চাইল না, বরং সাইমাকে নিয়ে বিছানায় চলে গেল। তারপর সাইমার উপর উঠে গেল। সাইমা বুঝতে পারল অনেক তার সাথে এখন কি করতে চাইছে, কিন্তু সে চাইলেও বাধা দিতে পারল না। অনেক ধীরে ধীরে সাইমার মাঝে ডুব দিল, ভালোবাসায় ভাসিয়ে নিয়ে যেতে থাকলো তাকে। সন্ধ্যার নরম আলোটা ঘরটাকে শান্ত করে তুলল। সাইমার মেজাজে ঠিক উল্টো ঝড় বইছিল। সে ড্রেসিং টেবিলের সামনে চুপচাপ বসেছিল, ঠোঁট কামড়ে ধরে নিজের রাগ সামলানোর চেষ্টা করছে। ঠিক তখনই অনেক ঢুকে এসে সোফে হেলান দিয়ে বসলো। এক হাতে মোবাইল, অন্য হাতে অবহেলার ভঙ্গিতে নাড়াতে নাড়াতে বলল, আমার জন্য একটা কফি নিয়ে আসো। সাইমা ধীরে ঘুরে তাকালো, তার চোখে বিরক্তির আগুন জ্বলছে। আমি কি এই বাসার চাকরানি? আমাকে কি এই বাসার চাকরানি লাগছে তোমার চোখে, যে উঠবো আর তোমার জন্য কফি বানিয়ে আনবো? অনেক হালকা হাসলো, চোখে কেমন যেন একটা দাপটে ঝিলিক। চাকরানি না হলে তুমি ঘরের বউ তো, আর ঘরের বউয়ের প্রথম দায়িত্ব স্বামীর খেদমত করা। তাই বেশি ডায়লগ না মেরে কফিটা এনে দাও। সাইমা হঠাৎ উঠে দাঁড়ালো, চেয়ারের শব্দে ঘরের নীরবতা কেঁপে উঠল। আমি কারোর খেদমত করার জন্য জন্মাইনি, আর তুমি কে আমাকে আদেশ দেওয়ার? অনেক এবার মোবাইল নামিয়ে সামনে ঝুঁকলো, তার কণ্ঠস্বরে নিশ্চুপ জেদ। আমি তোমার স্বামী, যেভাবে পারো সেভাবেই কফি নিয়ে আসো, আদেশ করলাম। সাইমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল, বুকের ভেতর জ্বালা করছে। সে আর কথা না পারিয়ে চটকে দিয়ে ওনার কাঁধে ফেলে দিল। একবারও পিছন ফিরে না তাকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। কিন্তু তার পায়ের শব্দে বোঝা যাচ্ছিল সে কফি বানাতে যাচ্ছে না, বরং নিজের রাগ ঠান্ডা করতে যাচ্ছে। তার মুখের নিচু স্বরে গজগজ। আমি দেখাচ্ছি কে বউ আর কে কার খেদমত করবে। সাইমা কিচেনে ঢুকেই গরম কফি বানাতে শুরু করলো। তার চোখে রাগের আগুন জ্বলছে, গলা ভাঙ্গা গম্ভীর টোনে ফিসফিস করছে। যেভাবে পারি তেমন বানাবো, চাইলে খাও না চাইলে না খাও, আমাকে অর্ডার করার শাস্তি দেখাচ্ছি। সে কফিতে অতি মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে দিল। কফি আর গরম আর রঙের রাগের টান। কফি হাতে নিয়ে সে ধীর পায়ে অনেকের সামনে গেল। নাও খাও, যেমন পারি তেমন বানালাম। অনেক কফিটা ধরে তাকালো, একটু ঘ্রাণ নিতেই বুঝতে পারলো মুখে ঝাল, চোখে চমক। সে হালকা হেসে বলল, কফিতে কি মিশিয়েছো? আমার যা খুশি তাই মিশিয়েছি। বলেছিলে যেমন পারি তেমন বানাও, যেমন পেরেছি তেমন বানিয়েছি, এখন খাও। অনেক কফি খেতে বসলো, ঠোঁট জ্বালা শুরু হলো। সে হাত মুড়ে চোখ বুজে ফেললো, রাগ আর হালকা উত্তেজনা মিশে চোখ ছলমলো। মরিচের গুঁড়া মেশানোর সাহস কিভাবে পেলে? যা করেছি বেশ করেছি, আমাকে কাজ করতে বলার হুকুম করার শাস্তি। শাস্তি কাকে বলে এবার দেখবে তুমি। রাগার হালকা উত্তেজনা মিশে চোখে ঝলমল। অনেক সাইমার ঠোঁটের সামনে এসে কফি জোরে করে খাইয়ে দিল। এক চুমুক খেতে সাইমার মুখ লাল আগুন হয়ে গেল। সে নিজেকে সামলাতে পারছে না, পাগলের মতো ছটফট করছে, চোখ দিয়ে পানি পড়ছে তার। অনেক বুঝতে পারলো এভাবে আর কিছুক্ষণ থাকলে সে জ্ঞান হারাবে। অনেক আর কিছু না ভেবে সাইমা ঠোঁট আঁকড়ে ধরলো। ঠোঁট থেকে যে সমস্ত ঝাল সে শুষে নিতে লাগলো। সাইমা জোরে জোরে হাঁপাচ্ছে। অনেক বেশ অনেকক্ষণ কিস করার পর ছেড়ে দিল, তারপর বলল, অন্যের জন্য খাল কাটলে সেইখানে নিজেই পড়তে হয়। এরপর থেকে কিছু করার আগে ভেবে করবে। সাইমা ছটফট করতে করতে বাথরুমে চলে গেল। তার চোখ মুখ ধুতে হবে, না হলে সে থাকতে পারছে না। সাইমা যেতেই অনেক বেলকুনিতে চলে গেল। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি চেয়েও শাস্তি দিতে পারছি না, এমন কেন হচ্ছে আমার সাথে? ওকে তো ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু ওর চোখের পানি দেখে
আমি নিজেকে সামলাতে পারলাম না। এরই মাঝে সাইমা বাথরুম থেকে বেরিয়ে আসলো, চোখ মুখ লাল হয়ে গেছে। চুপচাপ কিছু না বলে শুয়ে পড়লো বিছানায়। রাত তখন অনেকটা গভীর, সারা বাড়ি নিস্তব্ধ। শুধু ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে দাঁড়িয়ে আছে অনেক। সাইমা নিজের রুমে বসেছিল, মুখ ফুলিয়ে চোখ মুখ শক্ত করে। খাবার রেডি, বের হয়ে এসে খেয়ে নাও। আমার খাওয়ার ইচ্ছে নেই, তুমি গিয়ে খাও। খেতেই হবে, না খেয়ে অসুস্থ হয়ে পড়লে আবার ডাক্তার ডাকতে হবে। তোমার জন্য টাকা খরচ করার শখ নেই আমার। টাকা খরচ করতে না চাইলে বিয়ে করেছো কেন? সবাই যে জন্য বিয়ে করে, আমিও সেই জন্যই করেছি, বউকে আদর করার জন্য। সাইমার বুক ধক করে উঠল, চোখের ভুরু কুচকে গেল আরো বেশি। সে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। তোর মতো শয়তানের ছোঁয়া আমার অসহ্য লাগে। অনেক ধীরে ধীরে সাইমার দিকে এগিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, অসহ্য লাগলেও আমার ছোঁয়ায় তোমাকে পেতে হবে, কারণ আমি স্বামী আর তুমি আমার বউ। মুহূর্তে বাতাসে এক ধরনের তীব্রতা জড়িয়ে পড়ল। সাইমার রাগ কাঁপছে আর অনেকের চোখে এক অদম্য আত্মবিশ্বাস। দুজনের মাঝে দূরত্ব যত কমছে তত মনে হচ্ছে ঝড় নামতে যাচ্ছে। ঝগড়ার অদ্ভুত এক টানের ঝড়। রাতের অন্ধকার ঘরে হালকা আলো, কিন্তু বাতাসে যেন এক অদ্ভুত উত্তেজনা ভেসে আছে। এবার চলো যাই খেতে। বললাম না যাবো না শয়তান, তোমার সাথে খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। অনেক হালকা হাসি টানলো, তার চোখে তখনও অদম্য এক জেদ। তিনি এক ঝটকায় সাইমাকে কোলে তুলে নিলেন। ইচ্ছে থাকুক বা না থাকুক খেতে হবে, না খেলে অসুস্থ হয়ে পড়বে, আর অসুস্থ হলে আমি তো বউকে আদর করতে পারবো না। শয়তান, তুমি কি ভেবেছো আমি তোমার খেলনা? আমার ইচ্ছে নেই, আমাকে আর জোর করো না। অনেক হালকা হাসি নিয়ে তাকালো, কিন্তু তার চোখে দৃঢ়তা। সে হালকা চাপ দিয়ে সাইমার কোলে শক্ত করে ধরল, যেন রাগটা যতই থাক দুজনে একে অপরের প্রতি কিছুটা টান অনুভব করছে। নামাও নামাও, আমাকে নামাও। তোমার ছোঁয়া আমার অসহ্য লাগে। তুমি জানোই না আমি কত রেগে আছি। তুমি রেগে থাকলে আমার কিছু যায় আসে না, আমি যেটা বলেছি সেটাই হবে, এর বাইরে কিছু হবে না। ডাইনিং রুমে সাজিয়ে সব গোছানো, বাতাসে এখনো ঝড়ে ঢেউ। লোকেরা চুপচাপ, চোখে অদ্ভুত এক উত্তেজনা। অনেক মুখে গম্ভীর অভিব্যক্তি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। সাইমা কোলে বসে, হাত দুটো মোড়া, গলা চেপে রাখা রাগ। নাও খেয়ে নাও। আমি খাবো না, তোমার সাথে আমার খাওয়ার ইচ্ছে নেই। ইচ্ছে থাকুক বা না থাকুক খেতে হবে, না খেয়ে অসুস্থ হলে তখন তোমার বাড়ির লোক কথা শোনাবে। তুই কথা শোনারই যোগ্য। কথাগুলো ঘরের কোণে কাটায় বসালো সবাই চুপ। তারপর জোর করে সাইমাকে খাইয়ে দিতে থাকলো। সাইমা খেতে চাইলো না, কিন্তু অনেক জোর করে মুখে পুরি দিল। সাইমা বিরক্তি নিয়ে খাবার খেতে লাগলো। সাইমার রাগে গলা ফুলে চোখ লাল হয়ে রুমে ঢুকলো, দরজা পিছন থেকে ধাক্কা দিয়ে বন্ধ করলো। আমাকে আমার বাবার বাড়ি যেতে দাও, আমি আর এখানে থাকতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে, এখানে থাকলে আমার শ্বাসই আটকে যাবে। অনেক চোখে রহস্যময়, মুখে শান্ত অভিব্যক্তি, কণ্ঠে হালকা চাপ নিয়ে বলে, এখানে থাকতে হবে যতই দম বন্ধ হোক। তুমি আমাকে জোর করে আটকে রেখেছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো না, সেটা তোমার চোখ মুখ দেখেই বোঝা যায়। তাহলে আমাকে এখানে রাখার মানে কি? অনেক কিছু বলে না, তার চোখে ও মুখে অদ্ভুত এক রহস্য লুকিয়ে আছে। কোনো উত্তর নেই, শুধু তাকিয়ে আছে, যেন ভিতরে কিছু ভাবছে কিন্তু কিছু প্রকাশ করছে না। কি তোমার চোখ মুখে এমন রহস্য আছে? যদি ভালোবাসো দেখাও, যদি না বাসো আমাকে ছেড়ে দাও। আমি আর এই নিঃশ্বাস কষ্ট সহ্য করতে পারবো না। আমি দেখাবো, কিন্তু এখন নয়। এখন শুধু খেয়াল করো, যত রাগ থাকবে ততই এই মুহূর্তে আমি তোমার পাশে থাকবো। পাশে? তুমি পাশে থাকলেও কি হবে? তুমি আমার খিদে মেটাও না, আমার রাগ বোঝো না। তুমি শুধু বসে থাকো, চোখে অদ্ভুত রহস্য ভরা। সাইমার রাগার অনেকের রহস্যময়তা একে অপরের মুখোমুখি। রুমের নিঃশব্দ টানা পড়েন, কেউ গলে যাচ্ছে, কেউ হারাচ্ছে না। সাইমার রাগে ফুঁসছে, অনেক শান্ত চোখে তাকিয়ে আছে, যেন কিছু অদ্ভুত পরিকল্পনা হাতে রয়েছে। তুমি যদি আমাকে ভালোবাসো তোমার চোখে মুখে স্পষ্ট হবে। আমি এখানে থাকতে পারবো না তোমার এইসব রহস্য সহ্য করে। দেখবে সবকিছু ধীরে ধীরে। রাত গভীর, সাইমা ঘুমিয়ে গেছে। তার নরম নিঃশ্বাস রুমে ভেসে যাচ্ছে। ঘরের আড়ালে নিঃশব্দে অনেক উঠে বেলকনিতে চলে গেল। চুপচাপ দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে আলো ফুটছে না, বরং এক অদ্ভুত গভীর রহস্য লুকানো। অনেক আকাশের দিকে ফিসফিস করে, নিজের মধ্যে বলে, সব হিসাব নেব, তার প্রতিটা চোখের জল, প্রতিটা কষ্টের মুহূর্ত, সব। কেউ ভাবতে পারবে না কতটা হিসাব জমে আছে আমার মনে। বাতাসে হালকা হেসে আকাশের তারা ঝলমল করছে। অনেক তার হাতে সাইমার রুমের দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে করা অঙ্গীকার করছে যে চোখের জল ফোঁটা ফোঁটা সে ফেলেছে তার দাম চুকাতে হবে। তুমি যতই রাগ করো লাভ হবে না, তার প্রতিটা কষ্টের হিসাব তোমাকে দিতেই হবে। রাতের নীরবতা তার চোখের রহস্য বেলকনি হাওয়ার সঙ্গে মিলিয়ে এক অদ্ভুত টান তৈরি করেছে। কেউ জানে না অনেক কি ভাবছে,
শুধু তার চোখে আয়তহীন আগুন জ্বলে ওঠে। ধীরে ধীরে সময় আসবে, সব প্রকাশ হবে। তুমি ভাবছো আমি শুধু পাশে আছি? না, আমি হিসাব রাখছি। আকাশে তারা তার চোখের গভীরতা ছুঁয়ে যাচ্ছে। অনেক চুপচাপ দাঁড়িয়ে আছে, হাতে শক্ত কবজি। রাত্রি রহস্য এবং অদৃশ্য প্রতিশোধ সবই একসাথে ভুনছে তার মনে। সকাল, সূর্যের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। সাইমা জানালা দিয়ে বাইরে তাকিয়ে নিজের রাগ চাপছে। হঠাৎ দরজা খোলার কড়া শব্দ। সাইমার ভাই এসে উপস্থিত। আপনি এখানে? হ্যাঁ, এটা তো আমাদেরই বাড়ি। সাইমার ভাইয়ের চোখে ভয়, প্রথমে ভয়, তারপর ধীরে ধীরে অনেকের পরিবারের ভয়ঙ্কর প্রভাব বুঝতে লাগছে। সাইমা খুশিতে চোখ ঝলমল, দৌড়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাই, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি আর এখানে থাকতে পারছি না। ঠিক আছে, চল তোকে নিয়ে যাব। আমি এখানে তোমাকে থাকতে দেবো না। সাইমা তার ভাইয়ের দিকে তাকিয়ে হালকা শ্বাস ফেলে শান্তি খুঁজছে। হঠাৎ অনেক এগিয়ে আসে, চোখে অদ্ভুত শান্তি, মুখে রহস্যময় হাসি। আমার স্ত্রীকে নিয়ে কোথাও যেতে পারবেন না। ওকে, নিয়ে যাব। তোমাদের মতো ছোট লোকের এখানে থাকতে দেবো না। পারলে নিয়ে দেখান। মুহূর্তের মধ্যে এই ঘরটা এক অদ্ভুত উত্তেজনায় ভরে গেল। সাইমার চোখে রাগ আর সাহস, ভাইয়ের চোখে আতঙ্ক, আর অনেকের চোখে অদ্ভুত রহস্য। তুমি আমাকে নিয়ে চলো ভাই, আমি এখানে থাকবো না। সাইমার ভাই রেগে চোখ লাল করে দাঁড়িয়ে আছে। সাইমার ভাইয়ের গলা কাঁপতে কাঁপতে রাগ আর আতঙ্ক মিশিয়ে বলে, আমি আমার বোনকে নিয়েই যাব, আর এখানে থাকতে দেবো না। আপনার বোন এখন আমার স্ত্রী। আপনার চাইলেও তাকে আমার অনুমতি ছাড়া নিতে পারবেন না। মুহূর্তে ঘরটা ভরে যায় টানা পড়ে নেই। সাইমার ভাই চোখে গরম রাগ, অনেকের চোখে গভীর রহস্য। কেউ একদম পিছপা হচ্ছে না। সাইমার ভাই হালকা দম নিয়ে চিৎকার করতে করতে বলে, তুমি কি মনে করো তুমি একাই সব করতে পারবে? আমি আমার বোনকে এখান থেকে নিয়ে যাবই। অনেক হেসে চোখে সামান্য ধোয়া, গভীর রহস্য লুকিয়ে বলে, চেষ্টা করে দেখুন। শুধু মনে রাখবেন, আমার চোখ সব দেখছে। প্রতিটা চোখের জল, প্রতিটা চেষ্টার হিসাব রাখা হচ্ছে। সাইমার ভাই থমকে যায়। অনেকের চোখে সেই রহস্যময় গভীরতা তাকে কিছুটা ভয় দেখাচ্ছে। সাইমার ভাই ফুঁসতে ফুঁসতে হাত পা টানতে টানতে বলে, এই বাড়িতে থাকলে তোমার মতো ছোট লোকের কাছে বোনকে রাখতেই হবে। আর কেউ কোনো কথা বলবে না, সে এখন আমার। ঝগড়া বাড়ছে, রাগের আগুন জ্বলছে, কিন্তু সাইমার ভাই অবশেষে হতাশ হয়ে একটু পিছিয়ে যায়। অনেকের চোখে রহস্য, তার কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা, সব মিলে ভয় জাগাচ্ছে। ঠিক আছে, এবার নয়, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখো আমি ফিরে আসবো। সাইমার ভাই বেরিয়ে যায়, কিন্তু ঘরে একটা অদ্ভুত চাপ থেকে যায়। অনেক তার চোখে যে রহস্যময়ভাবে তাকিয়ে আছে। সাইমা চুপচাপ দাঁড়িয়ে হঠাৎ মনে করে এই যুদ্ধে সে হারবে না, কিন্তু এখনও পুরো ছবি তার চোখের সামনে নেই। সাইমার রুমে ঢুকতেই আস্তে আস্তে সব কিছু পাল্টে দেয়। বই, জামা, আলমারি সব কিছু ভেঙে পড়েছে। চোখে আগুন, কণ্ঠে রাগ, যেন প্রতিটা রাগ, প্রতিটা অসহ্য ক্ষোভ তার হাতের স্পর্শে ধ্বংস হয়ে যাচ্ছে। হঠাৎ রুমে দরজা খুলে অনেক ঢুকে পড়ে, চোখে অদ্ভুত চাপ, মুখে হালকা রাগের ছোঁয়া। অনেক গম্ভীর কণ্ঠে ধীরে ধীরে এগিয়ে এসে বলে, তুমি আমাকে যেতে কেন দিলে না? আমি চাই না তোমার কাছে থাকতে। আমি এমন স্বামী চাই না। তোমার চাওয়া না চাওয়া তার কিছু যায় আসে না। বিয়ে যখন হয়েছে, নিয়তি মেনে নাও। সাইমা রেগে চোখে আগুন জ্বালিয়ে ঘরে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটা জায়গায় সে খুঁজছে মুক্তির পথ, প্রতিটা কোণে তার রাগ লুকানো। চলে যাব আমি। তোমার মতো স্বামীকে কোনোদিনও মানতে পারবো না। অনেক ধীরে ধীরে সাইমার কাছে এসে চোখের রহস্য আর চাপ। কোথায় যাবে? এটা তোমার স্বামীর বাড়ি, তোমাকে এখানে থাকতেই হবে। রুমের মধ্যে রাগ আর উত্তেজনার মিশ্রণ। সাইমার চোখে বিদ্ধ, অনেকের চোখে রহস্যময় আগুন। কেউ একদম গলে যাচ্ছে না, কেউ হারাচ্ছে না। আমি হেরে যাব না। তুমি যতই চাপ দাও, আমি সহ্য করব না। অনেক আর কিছু না বলে সাইমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। সাইমা আতকে উঠল, অনেককে সরাতে চাইল, কিন্তু তার আগেই অনেক তার ঠোঁট ডুবিয়ে দিল। আবার সাইমাকে জোর করে কাছে টেনে নিল। সাইমার মুখ দিয়ে মৃদু আর্তনাদ বেরিয়ে আসলো, তবুও চোখ বন্ধ করে সহ্য করতে হলো অনেককে। সকালবেলা সূর্যের আলো ঘরে ঢুকতেই অনেক অফিসের জন্য রেডি হচ্ছে। শার্ট প্যান্ট হাতে ঘড়ি ঠিক করছে, কিন্তু চোখে রহস্যের ছায়া। তোমার অফিস তো অনেক দূরে, এত দূর থেকে তুমি কিভাবে যাবে? তোমার এসব না জানলেও চলবে, তুমি সংসারে মন দাও। তোমাদের বাড়ি গ্রামে, কিন্তু তোমাদের চলাচল শহরের মতো কেন? অনেকের চোখে হঠাৎ রহস্য ভেসে ওঠে, যেন সে কিছু বলতে চায়, কিন্তু থেমে যায়, মুখে কোনো কথা আসে না। রাতে সুন্দর করে রেডি হয়ে থেকো, আমি এসে তোমাকে আদর করব। সাইমার রাগের আগুন আরো বাড়তে থাকে। সাইমা ফিসফিস করে রাগ আর ঘেন্না মিশিয়ে বলে, তুমি শুধু শরীর বোঝো, তাই না? শরীর ছাড়ার কিচ্ছু বোঝো না। অনেক ধীরে এগিয়ে এসে চোখে সামান্য রহস্য, কণ্ঠে চাপ দিয়ে বলে, তোমার শরীরেই তো আমার তৃপ্তি,
সাইমা ঘেন্নায় ফেটে পড়ে, রাগে ঘৃণায় এবং অদ্ভুত দ্বন্দ্বে তার হাত কপালে। তুমি একটা অমানুষ, শয়তান। তুমি যা বলতে চাও খুশি হয়ে বলো, আমার সমস্যা নেই। ঘরে থমথমে চাপ, রাগ, ঘৃণা, রহস্য সব মিলিয়ে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করেছে। কেউ গলে যায় না, কেউ হাল ছাড়ে না। রাতের কথা এখনো চোখে ভেসে আছে এবং সকালও রাগ ও উত্তেজনায় ভরপুর। অনেক অফিসে চলে যাওয়ার পর রুমের দরজা খুলে অনেকের বোন আহি ঢুকে পড়ে। চোখে উজ্জ্বল হাসি, কণ্ঠে মিষ্টি ভানি স্বর। ভাবি, আপনি আমাদের সাথে মিশেন না কেন? সবার সাথে হাসতে দেখি না তো। আপনার মতো সুন্দর বউ সঙ্গে থাকলে মজা হবে। আমার ভালো লাগছে না। একটু মিশে তো দেখুন, ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। সাইমা একটু চুপ থাকে, মনে মনে ভাবছে আহি হয়তো একটু কৌতূহল নিয়ে, চোখে ভদ্রতা আছে। আহির রঙিন গল্প, হালকা ফানি কথা বলতে বলতে সাইমাকে হাসাতে শুরু করে। ভাবি শুনছেন কি? আজ অফিসে অনেক একদম তাড়া করে বেরিয়েছে। খেয়াল রাখেনি কি করে বেরোলো, নাকি কাজের চাপে পড়ে গেল? তুমি সত্যি এত সহজে হাসাতে পারো? হ্যাঁ ভাবি, জীবন খুব কঠিন নয়, একটু হাসি নিয়ে গেলেই মনটা ভালো হয়ে যায়। সাইমা মনে ভাবছে ওদের যতটা খারাপ ভেবেছিল তারা ততটা খারাপ না। ছোট লোক হলেও ভালো মানুষ হতে পারে। চোখে অদ্ভুত শান্তি, মনে অল্প রাগের ছায়া। আহি ঠিক বলেছে, হয়তো আমি ওদের সম্পর্কে ভুল ভেবেছি। সকালবেলা রুমে আলোয় ভরা। আহি আর সাইমা দুজনে একসাথে বসে আছে, হালকা চা হাতে। ভাবি, আজকে আমরা চলুন ঘুরে আসি। কোথায় ঘুরতে যাবে? এখানে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে গ্রামে। বিকেলে রেডি হয়ে আমরা সবাই একসাথে ঘুরতে যাব। ঠিক আছে, অনেকদিন বাড়িতে বসে থাকছিলাম, ভালো লাগছে না। আহি খুশি হয়ে হাত নাড়ায়। সাইমা মুখে হালকা হাসি ফুটে ওঠে। মনে মনে সে ভাবছে গ্রামের শান্ত পরিবেশ আর আজ বিকেলটা হয়তো তার মনকে একটু মুক্তি দেবে। চলো ভাবি, বিকেলটা মজা করব। অফিসের ঘরে কাগজপত্রের স্রোত, কল ডিং আর টাইপিংয়ের ধ্বনি। তবু অনেকের ডেস্কে একটা অদ্ভুত নীরবতা লেগে আছে। সে মনোযোগ দিয়ে নথি দেখে, কাগজে আঁচড় কেটে রেখেছে। কিছু মনে মনে কিছু ঝনঝন করে। হঠাৎ একজন কলিগ সামনে এসে প্রথমে দাঁড়ালো, চেহারায় কৌতূহল আর একটু তাগাদা। কি ব্যাপার ভাই, ওই কেসটার খবর কেমন? আপনি তাকে খুঁজে পেয়েছেন তো? অনেক চোখ না সরিয়ে ধীরে ধীরে মাথা নাড়ল। মুখে কোনো হাসি নেই, শুধু ঠান্ডা গভীর সিদ্ধান্ত। তার কণ্ঠে আগে যেমন দাপট ছিল, আজ তাতে একটা আলাদা স্থিরতা ঢুকেছে। হ্যাঁ, খুঁজে পেয়েছি। কলিগের চোখে উৎসাহ, তিনি এগিয়ে এসে বলেন, তাহলে আইনের পথে নেবেন তো, যাতে আইনি শাস্তি দেয়? অনেক এক গভীর শ্বাস নিল। তার চোখ সেদিনকার রহস্যগুলো লুকিয়েছিল, আজ সেগুলো আরো ঘন, আরো ঘুমন্ত আগুনে পরিণত। সে ধীরে বলল, না, আইন তাকে শাস্তি দিতে চাই না আমি। আইনি শাস্তি ঠিক আছে, কিন্তু আমি এমন শাস্তি চাই, এমন শাস্তি যাতে তার বুক কাঁপে, তার রাতগুলো বিগলিয়ে যায়। আইন হয়তো এমন রকম শাস্তি দিতে পারবে না। কথাগুলো কানে এসে কলিগের কপালে কিছু লাইট ছড়িয়ে দিল। উদ্বেগ, বিস্ময় আর আশঙ্কা একসাথে। কলিগ অবচেতন হয়ে একটু পিছিয়ে গেল, আর অনেকের চোখ অদ্ভুতভাবে দূরে তাকিয়ে রইল। মনে হয় সে মনের কোণে হিসাব কিতাব খুলে ফেলেছে, যেখানে প্রতিটি যন্ত্রণা, প্রতিটি ক্ষতি, প্রতিটি অশ্রু লেখা। তার চোখে চেয়েছিল এক গভীর অঙ্গীকার, যা কাউকে বলার মতো নয়, শুধু দেখতে পাওয়া যায়। আমি হিসাব রেখেছি, ওর প্রতিটা ভুল, প্রতিটা কষ্ট সবই আমার কাছে তালিকাভুক্ত। আইন শাস্তি দেবে জানি, কিন্তু আমি চাই তাকে নিজের হাতে শাস্তি দিতে। কথা শেষ করে অনেক উঠে দাঁড়ালো। অফিসের আলোয় যেন তার ছায়াটা একটু দীর্ঘ হয়ে গেল। কলিগ চুপচাপ, মুখে অজানা উদ্বেগ আর সমঝোতার মিশ্র অস্পষ্ট হাসি। আই সাইমার রুমে আসলো। ভাবি, তুমি কি এখন ফ্রি আছো? তাহলে চলো এখন যাই। আমি গ্রামটা আমি অভ্যস্ত না। তুমি একবার দেখো, গ্রামের বাতাসে কিন্তু মন ভালো হয়ে যায়। এতদিন ধরে তুমি রাগ করছো, মনকে খোলা বাতাসে নিতে হবে। ঠিক আছে, যাব, তবে বেশি দূরে না। ঠিক আছে, তুমি শুধু রেডি হয়ে নাও, আমি নিচে অপেক্ষা করছি। দুজন হাঁটতে লাগলো কাঁচা রাস্তা ধরে। বাতাসে ধানের গন্ধ, পাখি ডাক, দূরে নদীর শব্দ। তুমি কি জানো ভাবি, এই গ্রামের সবাই তোমাকে নিয়ে খুব কৌতূহলী। সবাই জানতে চায় শহরের মেয়ে কেমন। শহরের মেয়ে বলে কি আলাদা কিছু? না, আলাদা কিছু না, তবে তুমি যেমন রাগী, সবাই ভাবছিল তুমি আমাদের সাথে কথা বলবে না। এখন তুমি আমার সাথে ঘুরতে বের হয়েছো, এটা দেখে সবাই খুশি হবে। সাইমা নিলিপ্ত মুখে থাকলো। ভেতরে কোথাও যেন একটু নরম হলো। রাস্তার মোড়ে একটা টং দোকান। দোকানদার গামছা পেঁচিয়ে দাঁড়িয়ে। আই দোকানদারকে হাসি দিয়ে বলল, মামা 2 প্লেট ফুচকা দেন, টক আর একটু ঝাল বেশি করবেন, ভাবির জন্য স্পেশাল লাগবে। দোকানদার সাইমার দিকে তাকিয়ে বলল সম্মানের সাথে, বৌমা, আপনার লেগে আলাদা করে বানাই দিতেছি।
সাইমা অবাক হয়ে তাকালো বৌমা শব্দটা তার কানে যেন আলাদা রকমের অনুভূতি দিল। ফুচকার প্রথম কামড়ে সাইমা চোখ বড় করে ফেল। আহি, এটা এত ঝাল কিভাবে খেলে তুমি? ফুচকা ঝাল ছাড়া মজা লাগে নাকি? তুমি আমাকে মারার প্ল্যান করছো? তুমি যদি কষ্ট ভুলে একটু হেসে ওঠো তাহলেই আমি জিতবো ভাবি। সাইমা হাসি চেপে রাখতে পারল না, ঠোঁটের কোণায় ক্ষুদ্র একটা হাসি ফুটে উঠল। ঠিক সেই সময় একটা হালকা বাতাস এসে সাইমার ওড়না উড়িয়ে দিল। সূর্যের আলো পড়ল তার চোখে। চোখের ভেতরে জমে থাকা রাগের মেঘ একটু সরে গেল। অফিস থেকে ফিরে আসার পথে রাস্তাটা যেন হঠাৎই শান্ত। সারাদিনের কথা মাথা নিয়ে অনেক পায়ে পায়ে বাড়ির দিকে যাচ্ছিল। তখনই সামনে হঠাৎ দুজনকে দেখা গেল। আহি আর সাইমা হাতে হাত ধরে হাঁটছে, দুজনের মুখে এক অদ্ভুত হালকা হাসি। আর সাইমার চোখে সে আগের রাগ মিশ্রিত নরম ভাব। অনেক হাঁটা থামিয়ে দুজনের কাছে গেল, একটু কটুক্ত মৃদু গলায় বলল, তোমরা বাইরে কেন এসেছো? ভাইয়া রাগ করো না, ভাবি আসতে চাইছিল না, আমি একটু জোর করে নিয়ে এসেছি। আমি রাজি ছিলাম না। আর যেন বাড়ির বাইরে না দেখি তোমাদেরকে। তাড়াতাড়ি বাড়ি এসো, এখানে থাকতে হবে না। অনেকের আদেশে সাইমা হাত কোমরের টেপে অল্প বমি ধরনের হাঁটতে লাগলো। আর আহির কাঁধে একটা ছোঁয়া ছিল। ভাইয়ের কথায় সে একটু লজ্জিত হলো, হাঁটা চালালো। রুমে ঢুকতেই দরজা বন্ধ হওয়ার শব্দে সঙ্গে সঙ্গে অনেক সোজা এগিয়ে এসে সাইমার কবজি ধরে টান দিল। সাইমার ব্যালেন্স ছাড়িয়ে তার বুকে ধাক্কা খেলো। আর পরের মুহূর্তেই অনেক নৃত্যই একটানে সাইমার ঠোঁট নিজের ঠোঁটের মাঝে বন্দি করে ফেলল। সাইমা ধাক্কা দিতে চাইল, কিন্তু শরীরের সব জোর গলে গেল। তার বুক ধরফর করতে লাগলো। চোখ দুটো কুঁচকে গেল বিরক্তিতে, কিন্তু ঠোঁট ছাড়তে পারল না। অনেকক্ষণ পর অনেক ধীরে ধীরে ঠোঁট ছেড়ে দিল। সাইমা হাঁপাতে হাঁপাতে চোখে রাগের আগুন নিয়ে চিৎকার করে উঠল। তুমি সবসময় এরকম জোর জবরদস্তি করো কেন? বোঝো না নাকি তোমাকে আমি পছন্দ করি না? ও আমাকে পছন্দ করো না বলে আজ বাইরে গিয়ে নতুন ছেলে খুঁজছিলে, তাই না? কি বললে? ছেলে খুঁজতে মানে কি? বাইরে ঘুরে আসলে বলছিলে না গ্রামের বাতাস খুব ফ্রেশ, মানুষ খুব ভালো। তুমি রেডি হয়ে ঘুরতে গেলে তো আর শুধু ফুল পাখি দেখে না, কয়জনকে পটিয়ে এলে বলবে। অনেক মুখ সামলে কথা বলো, আমি ওই মানের মেয়ে নই। আমি মুখ সামলে না বললে তুমি সীমা ছাড়িয়ে যাবে। তোমার উপর আমার অধিকার আছে, বুঝেছো? সাইমা বুক ধরপড় করে পেছনে সরে আসে। তোমার ওপর কিছুই আমার নেই, আর তোমারও আমার উপর কোনো অধিকার নেই। বিয়ে হয়েছে বলে সবকিছু জোর করে নিতে পারো ভেবো না। অনেক এগিয়ে এসে আবার সাইমাকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরল। অনেক নিচু স্বরে, চোখে রহস্য আর রাগের আগুন। জোর নয় সাইমা, এটা আমার অধিকার। আর তুমি যতই অস্বীকার করো, তোমার চোখে আমি স্পষ্ট দেখেছি তুমি শুধু রাগ করো, কিন্তু আমার ছোঁয়া সহ্য করো। তুমি ভুল দেখছো, আমি তোমাকে ঘৃণা করি। ঘৃণা যদি এমন হয় তাহলে ভালোবাসা কেমন হবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। রুমের বাতাসে রাগ, আবেগ আর এক অদ্ভুত টানাপোড়েন তৈরি হয়ে রইল। দুজনের গরম আগুনের মতো চলছে, কিন্তু সেই আগুনে একে অন্যের দহন থামানো কারোর পক্ষেই সম্ভব নয়। ঘরটা নিঃশব্দ, শুধু সিলিং ফ্যানের আস্তে আওয়াজ আর দুজনের মানুষের ওঠানামা করার নিঃশ্বাসের শব্দ। সাইমার পিঠ এখনও দেওয়ালে ঠেসে। অনেক ধীরে ধীরে তার গলার দিকে ঝুঁকে এলো। এক হাত দিয়ে সাইমার কোমর শক্ত করে জড়িয়ে ধরে রাখলো, অন্য হাত তার চুলের মাঝে গুজিয়ে নিয়ে মুখ ডুবিয়ে দিল তার গলার কোমল ত্বকে। অনেক সরি, প্লিজ, ভালো লাগছে না। কথা শেষ হতেই তার গলার উপর অনেকের ঠোঁটের উষ্ণ ছোঁয়া গলে পড়ল। সাইমার চোখ বন্ধ হয়ে আসছে। সে আবার হাত বাড়িয়ে ঠেলে দিতে চাইল, কিন্তু হাত দুটো যেন আর জোর পেল না। তার বুকের ভেতর ধকধক করছে, নিঃশ্বাস আটকে আসছে। এখন ভালো লাগছে না, কিন্তু একটু পরেই দেখবে আমার ছোঁয়া ছাড়া থাকতে পারবে না। অনেক ধীরে ধীরে সাইমার গলার প্রতিটি ভাগ ছুঁয়ে ছুঁয়ে উঠতে লাগলো। তারপর তার জিভ তুলে ধরে চোখে তাকালো। সে চোখে রাগের লেশমাত্র নেই, বরং এক অদ্ভুত টান, যেন অনেক দিনের চাপা অনুভূতি আজ বিস্ফোরিত হচ্ছে। সাইমা নিঃশ্বাস ফেলতে গিয়ে থমকে গেল। তার ঠোঁট হালকা কাঁপছে। পরের মুহূর্তে অনেক তার ঠোঁট নিজের ঠোঁটের ফ্রেমে বন্দি করে নিল। প্রথমে ধীরে, নরম আর গভীর এক চুমু। সাইমার বুকের ভেতর যেন এক ধরনের বিদ্যুৎ খেলে গেল। সে চোখ বন্ধ করে ফেল। রাগ গলে কেমন অচেনা আবেগে ডুবে যাচ্ছিল। অনেক, আমি পারছি না। কিছু বলতে হবে না, শুধু অনুভব করো। আজ আমি তোমাকে আমার ছোঁয়ার মানে বুঝিয়ে দিব। অনেকের চুমু গভীর হতে থাকলো। একটা টান, এক ধরনের অধিকার, আর এরই মাঝে এমন কোমলতা যা সাইমাকে অসহায় করে ফেল। তার শরীর পুতলি হয়ে অনেকের বুকে গলে গেল। গলার ধকধকানো শব্দ তার নিজের কানেই শোনা যাচ্ছিল। রাগ সেখানে আর নেই, শুধু এক অদ্ভুত কম্পন। আর সেই কম্পনের গভীরে অনেকের স্পর্শে হারিয়ে যাওয়ার এক অনিবার্য টান। অনেক ধীরে ধীরে সাইমাকে নিজের কাছে টেনে নিল। সাইমার বুকের মধ্যে দুরান্ত ধ্বনি, নিঃশ্বাসের সাথে পাল্টে যাচ্ছে তার পুরো অনুভূতি। অনেকের চোখে এখন সেই ভালোবাসার আগুন, যেটা থেকে নিজেকে সরিয়ে রাখা অসম্ভব।
তুমি সবসময় আমার রাগ সামলাও, আজ শুধু আমার কাছে নিজেকে ছেড়ে দাও সাইমা। আজ শুধু অনুভব করো কতটা তোমাকে ভালোবাসি। সাইমা চোখ বন্ধ করে ফেলে। অনেক তার কপালে ধীরে স্পর্শ রেখে নরম স্বরে বলে, একটুও ভয় পেও না, আমি আছি তোমার প্রতিটি শ্বাসে। অনেক তার গালে কাছে মুখ ঝুঁকালো। সাইমা সারা শরীর কেঁপে ওঠে। স্পর্শে যেন সাইমা প্রতিবার নতুনভাবে তাকে অনুভব করছে। অনেক ধীরে ধীরে সাইমা ঠোঁট ছুঁয়ে এক গভীর আবেগে ডুবে যায়। সেই স্পর্শে কোনো তাড়াহুড়ো নেই, আছে শুধু অধিকার আর অগাধ ভালোবাসা। সাইমা হাত তুলে অনেকের কাঁধ জড়িয়ে ধরে বলে ফেলে ধীর কাপা কণ্ঠে, অনেক হয়েছে, অনেক প্লিজ। আজ শুধু সুখের রাজ্যে ভেসে যাও, সব ভয় আমি সামলে নেব। তুমি শুধু অনুভব করো আমি তোমার সারা জীবনের জন্য। ওদের নিঃশ্বাস এক হয়ে যায়, সময় থমকে দাঁড়িয়ে থাকে। আর রাত নেমে আসে তাদের দুজনের অনুভূতির নরম আলোয়। সকালবেলা হালকা রোদ পদ্মার ফাঁক গলে এসে বিছানায় পড়ছে। ঠান্ডা বাতাসে হালকা শীতলতা, কিন্তু সাইমা অনুভব করলো তার শরীরটা উষ্ণ কিছুতে ঘেরা। চোখ খুলতে দেখলো আরেকটা শিশুর মতো কোমল ঘুমে ডুবে থাকা অনেক তার কোমর জড়িয়ে ধরে আছে। অনেকের মুখে এক অদ্ভুত শান্তি, যেন সারা পৃথিবীর সব নিশ্চিন্ত এই মানুষটার নিঃশ্বাসের ভেতর বন্দি। সাইমা নিঃশব্দে অনেকের মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখের নিচে পড়ে থাকা চুলগুলো সরে এসে কপালে পড়ে আছে। ঘুমন্ত অবস্থায় অনেককে এতটা নিরীহ, এতটা নিজের মনে হচ্ছে। সাইমা নিজের হৃদয়ের ভেতর কোথাও যেন নরম হয়ে গেল। আমি কেন এই মানুষটাকে বিয়ে করেছিলাম? আমি কি কখনো ভেবেছিলাম এর সাথে আমার জীবন যাবে? কতটা অপছন্দ করতাম ওর রাগ, ওর কথা, কিন্তু এখন মনে হচ্ছে এই স্পর্শটা আমি হারাতে চাই না। প্রতিদিন ওর পাশে ঘুমিয়ে পড়ি, প্রতিদিন ওর বাহুর উপর মাথা রাখি, আর প্রতিদিন একটু একটু করে আমি যেন বদলে যাচ্ছি। এই মানুষটা আমার হৃদয়ে কতটা জায়গা নিয়ে ফেলেছে আমি নিজেই বুঝতে পারছি না। কি হচ্ছে আমার সাথে? আমি কি অনেককে ভালোবাসতে শুরু করেছি? সাইমা নিজের অজান্তেই অনেকের গালে হাত রাখলো। অনেক হালকা নড়ে আবার শক্ত করে সাইমাকে জড়িয়ে নিল। সেই আলিঙ্গনে সাইমার বুক ধকধক করতে লাগলো। আমি দুর্বল হচ্ছি, শুধু দুর্বল না, আমি হয়তো ভেঙে যাচ্ছি তোমার কাছে। তুমি আমাকে এতটা আপন করে নিলে কখন কখন যে তোমার স্পর্শ আমার অভ্যাস হয়ে গেছে সেটা আমি বুঝতেই পারিনি। সাইমার চোখের কোণে অদ্ভুত এক জল জমে উঠল। তা কান্না নয়, তা কষ্ট নয়, এক অজানা কোমলতা, এক নতুন অনুভবের সূচনা। সে নিঃশব্দে ফিসফিস করে বলে উঠল, অনেক, তুমি আমার জীবনে ভুল না, নাকি আমার জীবনের সত্যি? ঘড়ির কাঁটা থেমে গেল। শুধু দুজনের নিঃশ্বাসের মৃদু শব্দ ঘর ভরিয়ে রাখলো। সাইমার হাত অনেকের গালে ছিল। ঠিক তখনই অনেকের ঘুমন্ত চোখ ধীরে ধীরে খুলে গেল। চোখ মেলে সোজা তাকিয়ে রইল সাইমার চোখের দিকে। নিঃশ্বাসের ফাঁকে এক চিলতে রহস্যে ঢাকা হাসি ফুটে উঠল অনেকের ঠোঁটে। হালকা কণ্ঠে একটু দুষ্টামি মেশানো সুরে অনেক বলল, তোমাকে দেখে তো মনে হচ্ছে খুব লজ্জা পাচ্ছ। কি ব্যাপার সাইমা, আমার প্রেমে পড়ে গেছো নাকি? সাইমা দ্রুত হাত সরিয়ে নিল, মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। মুখে রাগী ভাব আনলো, গলাটা কেমন যেন নরম হয়ে আছে। সাইমা ধমকের ভঙ্গিতে বলল, তোমার মতো বেয়াদব ছেলের প্রেমে পড়ার মতো আমার এত বড় সর্বনাশ হয়নি এখনো। আমার যদি সুযোগ থাকতো আমি এখান থেকে পালিয়ে যেতাম। এই বাসায় এক মুহূর্তও থাকতে ভালো লাগে না আমার। অনেক ধীরে ধীরে উঠে বসলো। চোখে এখনো সেই রহস্যময়ী চাহনি। মৃদু স্বরে বলল, বাড়ির জন্য খুব মন কাঁদে বুঝি? হ্যাঁ, আমার এখানে একদম হচ্ছে না থাকতে। আমি আমার বাড়ি চলে যেতে চাই। এই মুহূর্তে অনেকের ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। না রাগের, না ভালোবাসার, বরং এমন এক হাসি যা ভেতরে অনেক গোপন কিছু লুকিয়ে রেখেছে। সাইমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। সে বুঝতে পারল না কেন এই অদ্ভুত হাসি তার মনে ভয় আর কৌতূহল একসাথে জাগিয়ে দিল। অনেক ঠান্ডা গলায় বলল, ঠিক আছে সাইমা, তোমার ইচ্ছে পূরণ হোক। কোনো কথা আর না বাড়িয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে সে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে হাঁটা শুরু করলো। দরজার কাছে এসে আবার একবার সাইমার দিকে তাকিয়ে সে একই রহস্যময় হাসিটা দিয়ে দরজা বন্ধ করে ভেতরে চলে গেল। সাইমা নিস্তব্ধ হয়ে বসে রইল। তার বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি তৈরি হলো। ওর এই হাসিটার মানে কি? ও কি সত্যিই আমাকে বাড়ি পাঠিয়ে দেবে, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? ঘরে এখন শুধু অনেকে ভিজে গায়ে শ্যাম্পুর গন্ধ আর অদেখা কোনো অজানা অনুভূতির ছায়া ছড়িয়ে আছে। 7 দিন পরে সকালে আলো ঠিকমতো উঠতেই সাইমা অনুভব করলো বাড়ির চারপাশে এক অদ্ভুত গম্ভীর পরিবেশ। উঠোনে বড় বড় টেন্ট চলছে। অনেক মানুষ আসছে। রান্নাঘরে হাঁড়ি পাতিলের শব্দ। কারো মুখে হাসি নেই, সবে নিস্তব্ধ, যেন বাতাসেও শোকের একটা স্তর লেগে আছে। সাইমা বারান্দায় দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিল, কিন্তু কিছুই বুঝছিল না। মনে হচ্ছিল কোনো বড় ঘটনা ঘটেছে, আর সে সম্পূর্ণ অন্ধকারে। হঠাৎ সে দেখতে পেল আহি চুপচাপ মাথা নিচু করে যাচ্ছিল। সে তাড়াতাড়ি আহিকে ডেকে বলল, আহি, একটু দাঁড়াও তো, বাড়িতে কিসের এত আয়োজন হচ্ছে? কারো বিয়ে নাকি? ভাবি, আপনি জানেন না? না তো, আমাকে কেউ কিছু বলেনি। কি হচ্ছে বলো তো? আহি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর নিঃশ্বাস ফেলে বলল,
আজ আমার বড় বোনের মৃত্যুবার্ষিকী। সাইমা থমকে গেল, তার বুকের ভিতরটা কেঁপে উঠল। তোমার একটা বোন ছিল, আমাকে তো কেউ বলেনি। বলার মতো তো ধারণা করেন ভাবি, আমরা কারো সামনে আপুর কথা তুলি না। আব্বু আম্মু সহ্য করতে পারেন না। আপা আত্মহত্যা করেছিল। আত্মহত্যা কেন? আহি এবার চোখের পানি আর ধরে রাখতে পারল না, ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, আপা শহরে পড়তে গিয়েছিল, সেখানে একটা ছেলের সাথে প্রেম হয়। আপা তাকে অনেক ভালোবাসতো। ছেলেটা আপাকে গোপনে বিয়েও করে, কিন্তু কিছুদিন পর আপা যখন প্রেগনেন্ট হয়ে যায়, তখন সেই ছেলেটা আপাকে ছেড়ে পালিয়ে যায়, একবারও ফিরে তাকায়নি। সাইমা শীত দ্বারা পেয়ে শীতল একটা শখ নেমে গেল। তার মনে হলো যেন মাটি সরে যাচ্ছে পায়ের নিচ থেকে। তারপর? আপা জানতে পেরেছিল সে মা হতে যাচ্ছে, কিন্তু সে একা আমাদের পরিবারের সম্মান সমাজের কথা কাউকে বলতে পারেনি। নিজের পেটের সন্তান নিয়েও লজ্জায় অপমানে ভয়ে একদিন গলায় দড়ি দেয়। আহির কণ্ঠে কান্না চেপে রাখা বেদনাটা যেন চারপাশের বাতাস পর্যন্ত ভারী করে তোলো। সেই দিন থেকে আমাদের বাড়িতে কেউ জোরে কথা বলে না। আব্বু আম্মু যেন ভেতর থেকে মারা গেছেন। আপার মৃত্যু শুধু মৃত্যু না, এটা একটা রহস্য, একটা দুঃস্বপ্ন, যে দুঃস্বপ্ন থেকে আজও কেউ জেগে উঠতে পারেনি। সাইমন নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে অনেকে সেই রহস্যময় হাসি, তার কঠোর আচরণ, তার বুকের ভেতরে জমে থাকা কষ্টগুলো হঠাৎ এক অদ্ভুত ছায়া হিসাবে ভেসে উঠল। সে বুঝতে পারল এই পরিবারের ভেতরে এমন কিছু আছে যা শুধু শোক না, বরং প্রতিশোধের আগুন, অপমানে, ইতিহাসে আর লুকানো রহস্য নিয়ে এখনও বেঁচে আছে মানুষ। 1 মাস পরে সকালে সূর্যটা নতুন আলো ছড়াচ্ছে ঘরের জানালা দিয়ে। সাইমা হঠাৎ বাথরুম থেকে বের হতে মাথা ঘুরে গিয়ে বসে পড়ল। অনেক তাড়াতাড়ি কাছে এসে তাকে ধরল। সাইমা, তুমি ঠিক তো? মাথা ঘুরছে আর বুঝতে পারছি না কি হচ্ছে। অনেক তৎক্ষণাৎ ফোন হাতে নিয়ে ডাক্তারকে কল করলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে পরীক্ষা করলেন। পরীক্ষার পর মুখে হালকা বিস্ময়। মিসেস সাইমা। সাইমা প্রথমে চুপচাপ থাকলো। মনে হলো যেন শরীরের ভিতর এক অদ্ভুত অনুভূতি জাগছে, হালকা আনন্দ আর অজানা ভয় একসাথে। তার হাত বুকের উপর রাখলো, যেন নতুন জীবন অনুভব করতে চাই। মা হওয়ার অনুভূতি ঠিক এরকম হয়তো। অনেক পাশে দাঁড়িয়ে তাকালো। তার চোখে ছিল গম্ভীরতা, মানে বোঝা যাচ্ছিল না সে খুশি কি দুঃখে, তবে ঠোঁটে এক কোণে অল্প বাঁকা হাসি ভেসে উঠছিল। মনে হয় আমাদের জীবন বদলে যাচ্ছে। শ্যামা তার চোখে তাকালো, কিছুটা অজানা, কিছুটা বিস্ময়, কিন্তু ভেতরে যেন একরাশ শান্তি। তুমি কি খুশি? অনেক হালকা করে মাথা নাড়ল, বেশি কিছু বলল না। তার চোখের মধ্যে রোমাঞ্চ আর উত্তেজনার মিশ্রণ, যেন সে ইতিমধ্যেই বুঝতে পারছে নতুন জীবনের আগমন কেবল তার নয়, তাদের দুজনের জন্য। সাইমার খুশির খবর শোনার পর অনিকের মা মুখে আলোর হাসি ফুটিয়ে উঠলেন। আহিও আনন্দে ঝুমছে, চোখে চোখে হাসি, মুখে মুখে উচ্ছ্বাস। এতদিন আমাদের ঘরে কোনো আলো ছিল না, এখন কিছু যেন ফিরেছে। এবার আমরা শান্তিতে থাকতে পারবো। অনেক একটু দূরে দাঁড়িয়ে ধীরে ধীরে রহস্যময় বাঁকা হাসি দিয়ে বলল, হ্যাঁ মা, এবার শুধু তোমরাই নয়, অনেক শান্তিতে থাকবে। মা কিছুটা অবাক, কিন্তু কিছুই জানতে পারল না অনেকের চোখে লুকানো সেই রহস্য, যাকে ও সহজে বুঝতে পারবে না। যেন তার ধৈর্য আর পরিকল্পনা সবকিছু মৃদু হাসির আড়ালে লুকিয়ে আছে। শ্যামা ঘরে এসে একটু ঘুরে দেখে সবাই খুশিতে আশ্রয় পড়ছে। তার মনে হলো এই শান্তি যেন একেবারে সহজ নয়, কিছুটা মায়া, কিছুটা উত্তেজনা আর কিছুটা লুকানো রহস্যের মিশ্রণ। অনেক সাইমার কাছে এগিয়ে এসে বলল, চলো আজ তোমাকে তোমার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তোমার বাবা মা নিশ্চয়ই এই খবর শুনে খুব খুশি হবেন। সাইমার চোখে ঝলমল করে উঠল আনন্দের আলো, মুখে হাসি ফোটে, মনে মনে খুশি হয়ে বলল, ঠিক আছে, যাব। দুজন বের হয়ে সাইমার বাড়ির দিকে রওনা দিল। রাস্তা ঘুরে ঘুরে গিয়ে সাইমা আর অনেক একসাথে পৌঁছালেন। সাইমার মা বাবা দেখে অবাক হলো, আনন্দে বুক ভারী হয়ে গেল। কেমন আছিস মা? বিয়ের পর তো একবারও আসলি না। ভালো আছে মা, তোমরা কেমন আছো? হ্যাঁ সাইমা, আমরা অনেক ভালো আছি। তোমার এই হাসি কতদিন দেখি না। সাইমা হালকা লজ্জায় মাথা নামিয়ে রাখলো আর অনেক ধীরে ধীরে বলল, আর একটা কথা, সাইবা প্রেগনেন্ট। সাইমার মা বাবার চোখে খুশির অশ্রু ঝরে পড়ল। তার আনন্দে একে অপরকে জড়িয়ে ধরল। কি খুশির খবর! আল্লাহর কৃপায় আমাদের নাতি হবে। সাইমা মৃদু হেসে অনেকের দিকে তাকালো। মনে হলো এই মুহূর্তে তার রাগ দুঃখ সব মিলিয়ে কেবল আনন্দে ভরে উঠেছে। ঘরটা যেন আনন্দে আলোয় আলোকিত হয়ে উঠল, আর সবার চোখে প্রেম আর খুশির ছাপ। কিছুক্ষণ পর সাইমার ভাই এসে পৌঁছালো। সাইমার চোখে আনন্দ আর বিস্ময়ের মিশ্র অনুভূতি, কিন্তু অনেক তার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। তোকে একটা কথা বলি, তোর বোনকে ফিরিয়ে আনতে চেয়েছিলি না, নে দিয়েই দিলাম তোর বোনকে। ঘরের সবাই চমকে উঠল। সাইমার বাবা মা একে অপরের দিকে তাকিয়ে বলল, দিয়ে দিলাম মানে কি বলছো বাবা? হ্যাঁ দিয়ে দিলাম, আপনার মেয়েকে আমি ডিভোর্স দিব।
এই কথায় সাইমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, চোখে বিস্ময় মনে ঘোর। ডিভোর্স কেন দিবে বাবা? সাইমা তো মা হতে চলেছে। সাইমার ভাই চমকে উঠল, চোখে অবিশ্বাস। কি, সাইমা প্রেগনেন্ট? হ্যাঁ, ঠিক যেমন একদিন তুই আমার বোনকে প্রেগনেন্ট করে ছেড়ে গিয়েছিলি, আজ আমি তোর বোনকে একইভাবে ছেড়ে দিলাম। এখন দেখ, একটা মেয়ের প্রেগনেন্ট অবস্থায় স্বামী ছাড়া কতটা অসহায় লাগে। সাইমা অনেকের কাছে এগিয়ে এসে চোখে অশ্রু নিয়ে বলল, অনেক আমার কি অপরাধ? আমি তো কোনো দোষ করিনি। তোমার বোনকে তো আমার ভাইয়া ঠকিয়েছে, আমি তো ঠকাইনি। ঘরের সবাই হতভম্ব হয়ে উঠে বিস্ময়ে কণ্ঠে তুলল, কিসের ঠকানো? তোমার ছেলে অনেকের বোনকে ঠকিয়েছে, প্রেম করে বিয়ে করে তাকে প্রেগনেন্ট করে দিয়ে পালিয়ে গেছে। বাড়ির সবাই যেন আকাশ থেকে পড়ল, চুপচাপ চোখ বড় করে কেউ কিছু বলতে পারল না। অনেক ধীরে ধীরে সাইমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল। এখন দেখ, বোনকে অসহায় অবস্থায় ছাড়লে সমাজের চোখে কি অবস্থায় পড়তে হয়। অনেক দরজার দিকে এগোতেই সাইমা হঠাৎ দৌড়ে গিয়ে তার হাত শক্ত করে টেনে ধরল। চোখে অশ্রু গড়াতে শুরু করছে, কণ্ঠ কাঁপছে। অনেক আমাকে ছেড়ে যেও না। এই অবস্থায় আমি মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। আর আমাদের বিয়ের কথাও কেউ জানে না, আত্মীয় স্বজন কেউই জানে না আমি তোমার বউ। বাবা একাই তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। এখন যদি তুমি ছেড়ে দাও, সবাই আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে, আমাকে কলঙ্কিনী বলবে। আমি বাঁচবো কিভাবে? অনেক ধীরে ধীরে মাথা নিচু করে হেসে উঠল। হাসিটা ছিল পিট্টুপের ঠান্ডা হৃদয়হীন এক সন্তুষ্টর হাসি। এটাই তো চাই আমি, যেন সবাই জানে একটা মেয়েকে প্রেগনেন্ট অবস্থায় ছেড়ে দিলে তার পরিবারে কত বড় ঝড় নামে, যেমন তোর ভাই করেছিল আমার বোনের সঙ্গে। কিন্তু আমি তো তোমার বোনকে ঠকাইনি। আমি তো এসবের কিছুই জানতাম না। আমি তো নিরপরাধ। প্লিজ অনেক, আমাকে ক্ষমা করে দাও। আমার অপরাধ কি শুধু আমি তার বোন বলে? আমার কি নিজের কোনো অস্তিত্ব নেই? তোমার অপরাধ, তুমি সেই লম্পটের বোন যে আমার বোনের জীবন নষ্ট করে পালিয়ে গেছে। আজ তুমিও সেই কষ্ট অনুভব করবে। এটা তোমার উপর নয়, তোমার রক্তের উপর শাস্তি। এই শাস্তি প্রাপ্য তোমার। অনেক তার হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করতেই সাইমা আরো জোরে ধরে ফেলল। তার গলা আটকে যাচ্ছে কান্নায়। অনেক, আমি মরলেও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে এই অবস্থায় ফেলে যেও না। আমি সব সহ্য করব। তুমি যা বলবে তাই করব, শুধু ছেড়ে যেও না। অনেক এবার হাত ছুঁড়ে সরিয়ে দিল। তার মুখে কোনো আবেগ নেই, শুধু গভীর প্রতিশোধের তৃষ্ণা। আমার বোন যেভাবে কাঁদতে কাঁদতে মরেছে, তুইও কাঁদবি। এটাই তো হিসাব। আজ আমি যাচ্ছি, কিন্তু মনে রাখিস, এটা শেষ না, আসল শুরু এখন থেকে। এ কথা বলে অনেক ধীরে ধীরে বেরিয়ে গেল। দরজার ফাঁক দিয়ে তার পায়ের শব্দ মিলিয়ে গেল নীরবতার মধ্যে। আর এদিকে সাইমা মেঝেতে বসে পড়ল, দুহাত মুখে চেপে অঝরে কাঁদতে লাগলো। তার কান্নায় পুরো ঘর কেঁপে উঠছে, কিন্তু সেই কান্না শুনবার মতো মানুষ কেউ নেই। সাইমার বাবা রেগে ফেটে পড়লেন। সাইমার ভাইকে টেনে ধরে বললেন, তুই লম্পট দুশ্চরিত্র, তোর জন্য আজ আমার মেয়ের কি হয়েছে দেখছিস? তোর কাজে আমার মেয়ের জীবন ধ্বংস হয়েছে, আর তুমি এখানে দাঁড়িয়েছ। ঘরের চুপচাপ নীরবতা নেমে এলো, শুধু বাবার গম্ভীর কণ্ঠ শোনা যাচ্ছে। সাইমার মা ছেলের দিকে যে থাপ্পড় মেরেছেন, চোখে অবিশ্বাস আর ক্ষোভের ছাপ। সাইমার মা বলেন, তুই কি করে পারলি একটা মেয়েকে প্রেম করে বিয়ে করে প্রেগনেন্ট করে ছেড়ে দিতে? তোর একবারও মনে হলো না তোরও তো একটা বোন আছে? সাইমার ভাই কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল। বাবার পায়ে হাত জুড়ে বলল, বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি আমি ভুল করেছি। সাইমার বাবা ঠোঁট কাঁপে, চোখ লাল, কঠোর কণ্ঠে বলেন, তোর এই ভুলের শাস্তি তোর বোন পাবে। তুই চেয়ে চেয়ে দেখবি, আর কিচ্ছু করার নেই। আজ থেকে আর তোর কোনো অধিকার নেই। তোর কাজের জন্য আমার মেয়ে কষ্ট পাবে, আর তুই শুধু শুধু দেখবি। বাবা, আমি সত্যিই ভুল করেছি। আমি আর কখনো এমন করবো না। মাফ, এটা কোনো একদিনের ভুল নয়, এটা মানুষের জীবনে অগ্নিকাণ্ড। আজ থেকে তোর ফুলের ফল আমাদের মেয়ের উপর পড়বে। তোর মতো এমন সন্তান কারো না হোক। রাত নামতে বাড়ি ফিরে এলো অনেক। উঠোনে চিলচিলে বাতাসে যেন কিছু একটা ভীষণ উত্তেজনা লুকিয়ে আছে। সে দুধাপে ঘরে ঢুকতেই আহি এগিয়ে এসে জিজ্ঞেস করলো, অনেক ভাইয়া, তুমি একা কেন? ভাবি কোথায়? ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি নিয়ে ধীরে ধীরে বলল, ভাবি, আমি ওকে আজ ওখানে রেখে এসেছি সারা জীবনের জন্য। আহির চোখ বড় হয়ে গেল, গলা থেকে গলা উঠল না। সে দ্রুত পেছন ফিরে বাড়ির ভেতরে ছুটে গেল। ঠিক তখনই অনেকের মা রান্নাঘর থেকে এসে রাগী কণ্ঠে জিজ্ঞেস করলেন, সারা জীবন মানে তুমি কি বলছো অনেক? মা, ওকে আমি ছেড়ে দিচ্ছি। আমি ওকে বিয়েই করেছিলাম শাস্তির জন্য, ওর ভাইয়ের জন্য ক্ষতিপূরণ হিসেবে। কি তুই কি বলতে চাস? তুই কারণটা কি করে ঠিক করলি? তুই কি ভেবে করলি এমন একটা কাজ? মা, আমাকে কেউ ভুল বুঝবে না। ওর ভাই আমার বোনকে মতলব করে গোপনে বিয়ে করে, তারপর প্রেগনেন্ট হলেই ছেড়ে পালিয়েছে। আমার বোনটার কি হলো মা? ওর ব্যথা আমি বুকেই বই নিয়েছি। আমিও চাই ওর বোনের কষ্ট ও অনুভব করুক। তা
তাহলে তোর এবং ওই লম্পটের মধ্যে পার্থক্য কোথায় রইল? ও যা করেছে তুইও তো একই কাজ করলি। এক মেয়েকে বিয়ে করে কষ্টে ফেলে দিলি। তোরে কি হয়ে গেছে? মেয়েটার বেদনা কি তোর কানে গেল না? অনেকের মুখটা বদলে গেল, তার ঠোঁটের বাঁকটা আরো কড়া, চোখে অদ্ভুত অশান্তি। সে মায়ের দিকে এক মুহূর্ত তাকিয়ে তারপর ঠান্ডা স্বরে জবাব দিল, পার্থক্যটা হয় মা, ওরা ভুল বুঝে পালিয়েছে আর আজ আমি সেটা ফিরিয়ে দিচ্ছি। আমি শান্তি চাই না, আমি হিসাব চাই। ওদের বেদনা, আমাদের বেদনা, সব হিসাব নেয়। হিসাব নেবে ঠিক আছে, কিন্তু কার উপরে? একজন অমানুষকে কি আর একজন অমানুষের মতোই ভেঙে দেবে? তোর কাজে কি তোর নিজের কণ্ঠে লজ্জা আসবে না? মা, এইভাবে কিছুই চলবে না, আমাদের ভাবিকে ফিরিয়ে আনতেই হবে। না, কিছুতেই ও এ বাড়িতে ফিরবে না। ওর পরিবারকে বুঝতে হবে এমন অবস্থা কেমন কষ্ট হয়। তুই ওই সেই পদে বেছে নিলি, এবার তুই ভেবে দেখবি তোর সিদ্ধান্তের ফল কেমন লাগে। আমি বিশ্বাস করিনি তোর ভেতরে এত কঠোরতা আছে। মা, আমি আর ফিরাবো না। আমি যা শুরু করেছি শেষটা আমি দেখব। জেদ দেখাতে গিয়ে আবার পস্তাস না অনেক, হারলে কিন্তু আর খুঁজে পাবি না। সাইমা রুমের এক কোণে বসে কাছে, চোখ লাল, গলা ফুলে উঠেছে, হাতটা চামচ ধরেছে কিন্তু খাওয়ার ইচ্ছে নেই। মা, আমি কি দোষ করেছি? ওরা কেন আমার সঙ্গে এরকম করলো? অনেক, ও আমাকে একেবারে ভেঙে দিল। আমি আর মানুষের সামনে মুখ দেখাতে পারছি না। সাইমার মা তার পাশে এসে বসে চুলটা ছুঁয়ে বলেন, এখন কেঁদো না, একটু খেয়ে নাও, না হলে তোমার শরীর দুর্বল হবে আর বাচ্চার জন্যও ভালো হবে না। মা, আমি কি আর খেতে পারবো? ওর জেদ রাগ সবই আমার উপর ভেঙে পড়েছে। আমি ভেবেছিলাম ওর মন বদলে যাবে, কিন্তু মনে হচ্ছে আর ফিরবে না। রাগ কষ্ট এসব থাকবে, তবে সব ঠিক হয়ে যাবে। সাইমা চুপচাপ চামচ তুলে নিল, মুখে এক টুকরো ভাত নিল, চোখে অশ্রু, কিন্তু মনে অদ্ভুত শান্তি। রাত গভীর, ঘর অন্ধকারে ঢেকে গেছে, অনেক বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ করেও শান্তি পাচ্ছে না। বারবার সাইমার ছবি ভেসে উঠছে, রাগ, কাদা, ছোট ছোট হাসি, ভয়, সবই মিশে। কেন বারবার ওর কথা মনে পড়ছে? আমি তো শুধু প্রতিশোধ নিতে বিয়ে করেছি। ওর উপর আমার শাস্তি ঠিকঠাকভাবে পড়ুক, এইটুকুই তো চাইছিলাম। সে ঘুমোতে চায়, কিন্তু চোখের সামনে বারবার সাইমার মুখ। সেই দিনগুলো রাগে ফুঁসে ওঠা, যে দেখানো ঠোঁটে ছোট ছোট চুম্বন, চোখে অশ্রু, সবই যেন তার মন কাটিয়ে উঠতে চাচ্ছে। কি হলো আমার? আমি তোকে ভালোবাসি না, শুধু শাস্তি নিতে চেয়েছিলাম। তবুও কেন আমার বুকের ভেতর কিছু অচেনা অনুভূতি জেগে উঠছে? কেন ওর কষ্ট, ওর রাগ, ওর উপস্থিতি আমার ছায়ার মতো বারবার ফিরে আসে? চুপচাপ ঘুমের অন্ধকারে সে হোঁচট খাচ্ছে নিজের অনুভূতির সাথে। অনেক বুঝতে পারছে এতদিনে সাইমা তার মনে অনেকটা জায়গা করে ফেলেছে। আসলে মানুষ অভ্যাসের দাস। এতদিন সাইমা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সে চাইলেই সাইমাকে মন থেকে মুছে ফেলতে পারবে না। পরের দিন অনেক অফিসে চেয়ারে বসেও মনটা একদম শান্ত নেই। চারপাশের আওয়াজ, কলিগদের কথাবার্তা, সবই যেন দূরের শব্দ। তার চোখ বারবার ঘড়ির দিকে, কিন্তু মন উড়ে চলে সাইমার কাছে। ওকে ছাড়া আমার বুকটা কেন এত শূন্য লাগছে? আমি তো শুধু প্রতিশোধ নিতে ওকে বিয়ে করেছি। তাহলে কি আমি সাইমাকে ভালোবেসে ফেলেছি? না, এটা সম্ভব না। ও তো আমাকে ঘৃণা করে। সে নিজের হাত তুলে চোখের কাছে আঙ্গুল রাখলো, যেন নিজের মনকে থামাতে চাচ্ছে, কিন্তু থামানো যাচ্ছে না। ওর রাগ, ওর কাদা চোখ, ওর ছোট ছোট হাসি, সবই আমার মনে বারবার ফিরে আসে। আমি কি কখনো এমন অনুভূতি পেয়েছি? আমি কি ভেবেছি না যে ওর জন্য আমার মনও কিছুটা গরম হতে পারে? না, এটা শুধু প্রতিশোধের জন্য, ওর জন্য না। কিন্তু যতক্ষণ অফিসে কাজ করার চেষ্টা করে, মনে বারবার প্রশ্ন আসে। ওর কথা, ওর গলার মৃদু স্বরে সেই আভাস, ওর চোখের মধ্যে লুকানো ভয়, সবই যেন তার হৃদয়ে ঢেউ তুলছে। রাত গভীর, সবাই ঘুমিয়ে যাওয়ার পর সাইমার ঘরের আলো নিভিনি। বিছানায় করে সাইমা হাঁটু জড়িয়ে বসে আছে, চোখ দুটি ফোলা, কানে ভেজা, গাল শুকাতে পারছে না। সেই সময় আস্তে দরজা খুলে ভেতরে ঢুকে তার ভাই। চুপচাপ এসে সাইমার পাশে বসে পড়ে। সাইমা, একটা কথা বলি, আমাকে একবার ক্ষমা করে দেবুন। সাইমা মাথা তুলে তাকায়, লাল চোখ দেখে। কেন করলে ভাই? একটা মেয়ের জীবন নিয়ে খেলতে তোমার বুকে একটুও কাঁপলো না? তুমি ভুল করেছিলে, আর তার শাস্তি আমাকে কেন পেতে হলো? আমি ভুল করেছি বোন, বড় ভুল। আমি বুঝতে পারিনি আমার এক কাজ তোমার সারা জীবন ধ্বংস করে দেব। আমি যদি জানতাম অনেক এমন করবে। না ভাই, তুমি জানতেই একটা মেয়ের জীবন মানে শুধু নামের সম্পর্ক নয়, ওর সম্মান, ওর ভবিষ্যৎ, ওর স্বপ্ন, সবকিছু। তুমি তোমার স্বার্থে অন্য কারো জীবনটা শেষ করে দিলে, আর আজ আমার সেই প্রাপ্য হিসেবে আমিও শাস্তি পাচ্ছি। আমি অনেকে ভালোবেসে ফেলেছিলাম ভাই, ও রাগ করে গেছে, শুধু প্রতিশোধের জন্য আমাকে বিয়ে করেছিল, আর এখন ও কখনোই আর ফিরে আসবে না। আমি কিভাবে কাটাবো আমার এই জীবন? আমি কি করে বাঁচবো একা? আমার ভুলের বোঝা তুই বইবি না বোন, আমি সব ঠিক করে দেব। আমি অনেকের পায়ে পড়ব। আমি
না ভাই, যে মন থেকে আমাকে নিজের স্ত্রী হিসেবে মানতে পারেনি, যে কেবল প্রতিশোধ দেখে গেছে, তার কাছে আমি ফিরে যাব না। ভালোবাসা ভিক্ষা করে নিতে হয় না ভাই। আমার ভাগ্য যদি একা থাকা লেখা থাকে, আমি একাই জীবন কাটিয়ে দেব। অফিসের কাজ গুছিয়ে অনেক যখন বাড়ির দরজা দিয়ে ঢুকলো, মুখে একরাশ ক্লান্তি আর অদ্ভুত এক শূন্যতা, যেন পুরো শরীরটা ভারী হয়ে আছে। মোবাইলটা টেবিলে ছুঁড়ে রেখে সোফায় বসতেই তার মা ঘর থেকে বের হয়ে এলেন। কি হয়েছে বাবা? তোকে আজ কেমন যেন অস্থির দেখাচ্ছে। শরীর খারাপ নাকি? জানি না মা, সব কিছু ঠিক থাকলেও মনে হচ্ছে কিছু একটা ঠিক নাই। ভিতরে ভিতরে কেমন অস্থির লাগতেছে। মার কাছে এসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। মায়া ভরা চোখে তাকালেন। অস্থিরের নাম কি সাইমা? তোর মন ওর জন্যই কাঁদতেছে। আমি চোখ মুখ দেখেই বুঝতে পারছি। না মা, তেমন কিছু না। ও তো ওর যা হওয়ার হয়েছে। আমি তোর মা অনেক, তোর মুখের দিকে তাকিয়ে বুঝি তুই কি ভাবতেছিস। তুই সাইমাকে ভালোবাসিস, আর সেটাই সত্যি। মুখে না বললেও তোর চোখ তো সব কথাই লেখা আছে রে। অনেক কিছুক্ষণ চুপ করে রইল। বুকের ভেতরটা যেন ধুকপুক করছে। মা, যদিও ফিরে আসতে না চাই, যদি ভালোবাসলে ফিরে আনার চেষ্টা করতে হয়, শুধু দূরে বসে আফসোস করে না। বেশি কথা না বাড়াইস না। কাল নয়, এখনই বৌমাকে ফিরিয়ে আন। একটা মেয়ে তোর নামে জীবনে বুকের মধ্যে ধারণ করে বসে আছে, আর তুই এখানে বসে অহংকার দেখাস। ওর শুধু স্বামী না, ওর আশ্রয় আর ওর সাহসও তুই। বৌমাকে ফিরে নিয়ে আস অনেক। মায়ের চোখে হালকা জল চিকচিক করছে। সেই চোখের দিকে তাকাতেই অনেক বুকের ভিতর যেন ঝড় চলতে শুরু করলো। মুখের কোনো কথা আর খুঁজে পেল না, শুধু দাঁড়িয়ে নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি দিল। আমার বৌমা কষ্টে আছে, তুই কি তা সহ্য করতে পারিস? যা বাবা, ওকে ফিরিয়ে আন। ও তোরই ঘরের সম্মান। সাইমার বাড়িতে অনেক প্রতিবেশী মহিলা জমে গেছে। তারা সাইমাকে আক্রমণ করতে শুরু করলো। বাবা, বিয়ে না করেই প্রেগনেন্ট হয়ে বসে আছো। আমার মেয়ে বিবাহিত। বিবাহিত তো জীবনেও স্বামীকে দেখলাম না। এই 4-5 মাস কোথায় উধাও হয়েছিলে আল্লাহ জানে। কার সঙ্গে কি করছো, পেট ভরাচ্ছ। এখন বলছো তুমি বিবাহিত? এমন দুর্চরিত্র মেয়েকে সমাজে রাখা ঠিক নয়। একদম বাজে কথা বলবেন না। আমি বিবাহিত, আমার স্বামী আছে, বিয়ে হয়েছে। সেই শব্দ শুনে প্রতিবেশীরা থেমে গেল, কিন্তু তারা পুরোপুরি চুপ করলো না। সাইমার চোখে অশ্রু জমে এলো। সেই সময় সাইমার মা সামনে দাঁড়ালেন, কণ্ঠে রাগ। আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলবেন না। ও বিবাহিত। তোমরা যদি কিছু বলতে চাও আগে সব জেনে নাও। ঠিক তখনই দরজা খুলে অনেক ঢুকলো। সে ধীরে এগিয়ে এসে বলল, আমি অনেক, সাইমার স্বামী। চোখ দিয়ে আমাকে দেখুন। প্রতিবেশীরা চুপ। অনেক ধীর কণ্ঠে স্থির চোখে বলল, কেউ যদি আমার স্ত্রীকে অপমান করে, আমি অনুমতি দেব না। সাইমা স্তম্ভিত হয়ে দাঁড়ালো। তার চোখে কৃতজ্ঞতা, মায়ের চোখে আসা। অনেক তার পাশে এসে দাঁড়ালো, ধীরে হাত রাখলো সাইমার কাঁধে। প্রতিবেশীরা চলে যাওয়ার পর বাড়ির উঠোন নীরব হয়ে গেল। সাইমা এখনো হাত দিয়ে চোখ মুছছে। রাগ আর কান্নার মিশ্র অনুভূতিতে ব্যথা ছড়াচ্ছে। চলো, তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমাকে নিতে এসেছো কেন? আরে বোকা মেয়ে, আমি ভালোবাসি। চলো তো বাড়ি। তোমাকে ছাড়া সব কিছুই ফাঁকা ফাঁকা লাগে। সাইমা কিছুক্ষণ চুপ, কণ্ঠে নরমই মেশানো রাগ। সত্যি বলছো? আমাকে ছাড়া সব ফাঁকা ফাঁকা লাগে? হ্যাঁ, তোমাকে ছাড়া আমার জীবন ফাঁকা, শূন্য, অর্থহীন। সাইমার চোখে জল ধরে। হঠাৎ ধীরে ধীরে তার রাগ ও দুঃখে মিলেমিশে ভেতরে অবিশ্বাসী অনুভূতিকে প্রমোশিত করলো। তাহলে এবার আমি সত্যিই যাচ্ছি তোমার সঙ্গে? হ্যাঁ, এবার থেকে আর কিছু ভেবে বসবে না। আমি আছি তোমার সঙ্গে সব সময়, সব জায়গায়। বাড়ি পৌঁছানোর পর সাইমা দরজা খুলতে অনেক ধীরে ধীরে তার পাশে চলে এলো। চোখে মিশেছিল হালকা হাসি আর কণ্ঠে কোমলতা। জান, অনেকদিন তোমাকে আদর করিনি, আজ একটু আদর করি তো। সাইমা লজ্জায় চোখ নামিয়ে নিল। গালে হালকা লালচে রং ছড়ালো, কিন্তু চোখের কোণে লুকানো আগ্রহ অনেক সহজেই ধরতে পারল। আমি দেখছি তুমি নিজেও চাইছো আমাকে আদর করতে। সাইমা কিছু বলতে পারলো না, কেবল হালকা কাঁপন ও চোখে অজানা অনুভূতি। অনেক আর এক মুহূর্ত দেরি করলো না। ধীরে ধীরে সাইমা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রথম কিসের পর সাইমা হালকা নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো। অনেক কানে কাছে এসে হেসে বলল, জান, আজ থেকে আর কখনো তোমাকে ছাড়া থাকতে চাইবো না। আমি চাই তুমি পাশে থাকো। অনেক আবার ঠোঁট দিয়ে তাকে ধীরে ধীরে আলিঙ্গন করলো। ছোট ছোট চুম্বন দিয়ে সাইমা ভেতরে কাঁপছে, কিন্তু বাইরে শান্ত লাজুক হাসি। দুজনের চোখ একে অপরের দিকে হাওয়ায় মৃদু ছোঁয়া, বাড়ির নীরবতা, সব মিলিয়ে যেন সময় থেমে গেছে। জান, তুমি আমার সব কিছু। আর তুমি আমারও সবকিছু।
আর সেই মুহূর্ত তাদের রোমান্টিক আলিঙ্গন আর কোমল চুম্বনের মাঝে দিনটা শেষ হলো। দুজনের মধ্যে নতুন আবেগ, নতুন ভালোবাসার শুরু।